Hello students, welcome back to chemistry class by Shurjo sir. তোমরা দেখছো as usual সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমাদের চলছিল ফার্স্ট সেমিস্টারের 11 এর ক্লাস, ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেখানে আমরা মেইনলি মোল এবং রিলেটেড কনসেপ্টগুলো নিয়ে ডিসকাশন করছিলাম। তো এই যে টোটাল মোল কনসেপ্ট এবং রিলেটেড টপিক, তার মধ্যে কি কি টপিক অলরেডি আমাদের আগের ভিডিওসগুলোতে কভার হয়ে গেছে, আশা করছি সেগুলো দেখে নিয়েছো। সো আগের ভিডিওসে কি কি টপিক কভার হয়ে গেছে একবার কুইক তোমাদের জানিয়ে দিই, কি কি ভিডিওস বা কি কি টপিক আমাদের অলরেডি কভার্ড। প্রথমে আমরা দেখেছি সিগনিফিক্যান্ট ফিগার, অ্যাকুরেসি, প্রিসিশন, তাৎপর্যপূর্ণ সংখ্যা, নির্ভুলতা আর যথাযথতা। তারপরে ছিল হচ্ছে 5টা ল, রাসায়নিক সংযোগের 5টি ল, ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র, স্থির আনুপাতিক সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, গুণ আনুপাতিক সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন, মিথ্যানুপাতিক সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, আর গে-লুসাকের ল অফ কম্বাইনিং ভলিউম, গ্যাস আয়তন সূত্র। এর সঙ্গে ছিল অ্যাভোগাড্রো ল, আর সেখান থেকে ধারণা পেয়েছিলাম হচ্ছে অ্যাটম আর মলিকুল সম্পর্কে। অ্যাটম মানে পরমাণু, মলিকুল মানে অণু। ধারণার ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি ছিল, যে পদার্থের ক্ষুদ্রতম কণা কি? পদার্থের মধ্যে দুই রকমের ক্ষুদ্রতম কণা আছে। একটা হচ্ছে সত্যিকারের ক্ষুদ্রতম কণা, যেটা হচ্ছে পরমাণু বা অ্যাটম, যার স্বাধীন অস্তিত্ব নেই। স্বাধীন অস্তিত্ব পাওয়ার জন্য তারা জোট বেঁধেছে, তাই যে ক্ষুদ্রতম জোটটা তৈরি হয়েছে, ক্ষুদ্রতম জোটটা তৈরি হয়েছে, সেই জোটটাকে বলেছিলাম অণু বা মলিকিউল। এই জোট বা অণু দুরকম ভাবে তৈরি হতে পারে, একই পরমাণুগুলো যুক্ত হয়ে, তাই মৌলিক পদার্থের অণু হবে তখন এলিমেন্ট মলিকিউল, আর বিভিন্ন পরমাণু যুক্ত হয়ে, বিভিন্ন অ্যাটম যুক্ত হয়ে যৌগিক পদার্থের অণু হবে তখন কম্পাউন্ড মলিকিউল। অর্থাৎ পরমাণুর মধ্যে দুই রকমের ক্ষুদ্রতম কণা, পদার্থের মধ্যে দুই রকমের ক্ষুদ্রতম কণা। পদার্থকে যদি টুকরো 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 করা হয়, তাহলে প্রথমে পাওয়া যাবে একটা জোটবদ্ধ ক্ষুদ্রতম কণা। পদার্থকে টুকরো 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 করতে থাকলে প্রথমে পাওয়া যাবে একটা জোটবদ্ধ ক্ষুদ্রতম কণা। ওই জোটবদ্ধ ক্ষুদ্রতম কণাকে কি বলবো? ওটা হচ্ছে অণু বা মলিকিউল। ওটা যৌগিক বা মৌলিক দুরকম পদার্থেরই হতে পারে। এবার ওই জোটবদ্ধ ক্ষুদ্রতম কণাগুলোকে যদি জোটটাকে আলাদা করে দেওয়া হয়, তাহলে পাওয়া যাবে সত্যিকারের ক্ষুদ্রতম কণা, তাকে বলা হবে পরমাণু। তার মানে পদার্থের মধ্যে প্রথমে পাওয়া যাবে জোটবদ্ধ ক্ষুদ্রতম কণাটাকে, যেটাকে আমরা বলি অণু বা মলিকিউল, যেটা স্বাধীন অস্তিত্ব পাওয়ার জন্য যে জোটটা তৈরি হয়েছিল, মৌলিক ওয়েতে বা যৌগিক ওয়েতে, মৌলিক পদার্থের মতন করে বা যৌগিক পদার্থের মতন করে, একই পরমাণু নিয়ে বা বিভিন্ন পরমাণু নিয়ে। এবারে ওই জোটটাকে যদি ফার্দার আরো খুলে দিই, তাহলে পাওয়া যাবে সত্যিকারের ক্ষুদ্রতম কণা, যেটাকে বলছি আমরা পরমাণু বা অ্যাটম। এই অবধি আমাদের প্রপার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছিল। নেক্সট আমরা চলে গেছিলাম অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, মলিকুলার ওয়েট বা আণবিক ভর। অ্যাটমিক ওয়েটের ব্যাপারে আমরা শিখেছিলাম হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল। মলিকুলার ওয়েটের ব্যাপারেও হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল, বিভিন্ন স্কেলে আমরা বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আমরা এদেরকে বের করেছিলাম। মেন কনসেপ্টটা কি ছিল? পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েটের মেন কনসেপ্ট কি ছিল? যে একটা পরমাণু কত গুণ ভারী, কার থেকে? সব থেকে হালকা যে তার থেকে। হালকা হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু, তাই হাইড্রোজেনের একটি পরমাণুর থেকে কোন একটি পরমাণু যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট। এটা হাইড্রোজেন স্কেলে না হয় কার্বন স্কেলেও হতে পারে। কার্বন স্কেলে কার্বন হচ্ছে অলরেডি 12 গুণ ভারী হাইড্রোজেনের থেকে, কারণ ওর অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। তাই কার্বনের রেসপেক্টে বলতে গেলে বলতে হবে কার্বনের একটা পরমাণুর ভর তার 1/12 অংশ, 1/12, সেই ভরের থেকে 1/12 ভর, কার্বনের একটা পরমাণুর ভরের 1/12 ভর, 1/12, সেই ভরের থেকে কোন একটি পরমাণুর ভর যত গুণ ভারী, সেটাই হচ্ছে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। একইভাবে আণবিক ভর আসবে, হাইড্রোজেনের পরমাণুর থেকে কোন একটি অণুর ভর যত গুণ ভারী। কার্বন স্কেলে বললে কার্বনের একটি পরমাণুর 1/12, 1/12 থেকে কোন একটি অণুর ভর যত গুণ ভারী। এই যত গুণ ভারী, এই রিলেটিভ তুলনামূলক সংখ্যাটাকেই বলা হচ্ছে পরমাণুর হলে পারমাণবিক ভর, অণুর হলে আণবিক ভর, এই রিলেটিভ সংখ্যাটা। তো এই অবধি আমাদের মোটামুটি ধারণা তৈরি হয়েছিল। সঙ্গে আমরা যারা এখন অবধি আগের এই জায়গাগুলো এখন অবধি করে ওঠেনি, তারা আগের এই ভিডিওসগুলো অবশ্যই দেখে এসো, অবশ্যই আগের ভিডিওসগুলো প্রপারলি দেখে এসো, নাহলে বুঝতে পারবেন এখানে অনেক নিউমেরিক্যালের অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, অনেক জটিল চ্যাপ্টারটা সহজভাবে পড়ানো হচ্ছে তোমাকে, খুবই জটিল অঙ্কের চ্যাপ্টার এটা, বিভিন্ন ফর্মুলা আছে, সহজভাবে তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সহজভাবে নিতে গেলে র্যান্ডমলি সার্চ করে নিলে হবে না, তোমাকে একটু আগের ভিডিওসগুলো দেখে আসতে হবে।
ঠিক আছে, আগের ভিডিওতে যে টপিকগুলো আমি বললাম ডিসকাশন হয়েছে এগুলো অলরেডি একটু দেখে আসতে হবে, কারণ দুটো ভিডিওস অলরেডি আপলোডেড হয়ে গেছে, এটা 3 নাম্বার ভিডিও চলছে। সো তোমাকে ওই ডেডিকেশনটা আমার প্রতি রাখতে হবে বা সাবজেক্টের প্রতি রাখতে হবে, না হলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে, সো হঠাৎ করে দেখতে বসো না, কোনো লাভ হবে না। হঠাৎ করে দেখতে বসতে হলে প্রথম ভিডিও থেকে দেখা শুরু করো একদম। এই ভিডিওতে হঠাৎ করে ঢুকলে অসুবিধায় পড়ে যাবে। বেশ, চলে আসছি আমরা এখন তাহলে পরের যে টপিকটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে টিপিক্যাল মোল কনসেপ্ট। 1 মোল বলতে কি বোঝানো হয় সেখান থেকে আমরা শুরু করতে চলেছি। সো দেখে নাও ভালো করে, এখানে এর উপরে বেস করে অনেক নিউমেরিক্যাল ফর্মুলা প্রচুর কিছু থাকছে এই কনসেপ্টগুলোর উপর বেস করে। এই নিউমেরিক্যাল এইখানে থেকে নিউমেরিক্যালের জোন শুরু হয়ে যাচ্ছে। তাই নিউমেরিক্যাল সলভ করতে গেলে এই সমস্ত জোনগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। সো চলে আসছি 1 মোল বলতে কি বোঝানো হয় এবং সেই রিলেটেড টপিকে। মোল কনসেপ্ট, মোল কনসেপ্ট বলতে আমরা কি বুঝছি চলো। মোল কনসেপ্ট, আগের ভিডিওগুলোতে তোমাদের কমেন্ট পেয়েছি, তোমরা পড়াশোনা করছো, চালিয়ে যাচ্ছ, মাধ্যমিক শেষ হয়ে গেছে, কেউ কেউ মার্কসও লিখেছো, দারুণ দারুণ মার্কস কেউ কেউ রিপোর্ট করেছো, কনগ্রাচুলেশনস টু অল অফ দেম। তোমরা যারা খুব ভালো মার্কস পেয়েছো বলে কমেন্ট করেছো তাদের প্রত্যেককে কনগ্রাচুলেশনস। আশা করছি তারা 11এও একই রকম ভাবে লড়ে যাবে, যাতে 11-এর যে সেমিস্টার 1 বা পরবর্তীকালে সেমিস্টার 2 সেইখানেও তুমি সেই একই রকম তোমার জজবা দেখাতে পারো, সেই একই রকম ভাবে তুমি যেন দাঁড়িয়ে থাকতে পারো, একই রকম জোশ এবং একই রকম ডেডিকেশন, প্যাশন সবকিছু নিয়ে তুমি যেন একই রকমের মার্কস, রেজাল্ট, স্কোর, নলেজ সবটাই যেন তুমি ছিনিয়ে নিতে পারো। এটা কিন্তু আমার এক্সপেকটেশন থাকবে যারা দারুণ মার্কস পোস্ট করেছো। তো যারা দারুণ মার্কস পেয়েছো বলে পোস্ট করেছো তাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে ওই মার্কসটাকে ধরে রাখতে হবে। পেয়েছো ওটাকে ধরে রাখতে হবে, তোমার কোয়ালিটি বোঝানোর জন্য ওটাকে ধরে রাখতে হবে। আর যাদের সামহাও মার্কস ওঠেনি, অ্যাভারেজ এসছে, তাদের ঘুরে দাঁড়াতে হবে, তাদের ঘুরে দাঁড়াতে হবে। তারা যখন সূর্য স্যারের ক্লাসে জয়েন করেছো ডেফিনেটলি তারা ঘুরে দাঁড়াতে পারবে। সো অবভিয়াসলি ক্লাসগুলো করতে থাকো এন্ড ক্লাসের থ্রু দিয়ে পুরো জিনিসটা দেখতে থাকো। সো দু রকমের টার্গেট থাকছে, যারা করে উঠতে পারোনি তাদের ঘুরে দাঁড়াতে হবে, আর যারা করে উঠতে পেরেছো তাদের ধরে রাখতে হবে। সো হয় ঘুরে দাঁড়াও নয় ধরে রাখো। সূর্য স্যারের ক্লাসে যখন জয়েন করেছো সবটাই ইজি হয়ে যাবে, কিন্তু ক্লাসটা ডেডিকেশনের সঙ্গে করতে হবে। ওকে, এর সঙ্গে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যারা অলরেডি এখন অবধি ভাবছো যে পেড ব্যাচে জয়েন করবে কিনা, যেখানে লাইভ ইন্টারাকশনস চলছে, যেখানে ইন্টারাকশনস এর থ্রু দিয়ে লাইভ ক্লাসেস চলছে, প্রত্যেক উইকে ক্লাসেস চলছে, শনিবার সকাল 9:30 থেকে, সঙ্গে এক্সট্রা ক্লাসেস থাকছে। তো যারা এখনো ভাবছো পেড ক্লাসে জয়েন করবে কি করবে না, জয়েন করে যাও, কুইকলি জয়েন করে যাও, ম্যাসিভ ক্লাসেস চলছে, কুইকলি জয়েন করে যাও। যারা এখনো ভাবছো আর ভাবার সময় নেই, মে মাসের মিডল অফ দ্য মেতে চলে এসেছি, যখন ক্লাস রেকর্ড হচ্ছে, এই ক্লাস পাবলিশ হতে হতে হয়তো অনেকটা এন্ড অফ মে এর দিকে চলে যাব। সো ভাবার আর সময় নেই, আর হাতে সময় কম আছে। যারা এখনো ভাবছো কুইক জয়েন করে যাও, কারণ পেড ক্লাসে অ্যাপে ক্লাস চলছে, লাইভ ইন্টারাকশনের মাধ্যমে প্রপার ওয়েতে ক্লাস চলছে। ইউটিউবের ক্লাসও থাকছে, ইউটিউবের ক্লাসও থাকছে না তা না, ইউটিউবের ক্লাস অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ইউটিউবের ক্লাসে অ্যাজ ইউজুয়াল সেরকম থাকছে। একই কন্টেন্ট, ইকুয়াল কন্টেন্ট, একই রকমের টপ কোয়ালিটি কন্টেন্ট নিয়ে ইউটিউবের ক্লাসে থাকছে, কিন্তু অ্যাপে এক্সট্রা যেটা থাকে তোমরা সকলেই জানো, লাইভ ইন্টারাকশনের স্কোপ থাকে, পার্সোনালাইজ টাচ থাকে। সো পার্সোনালাইজ টাচ, ইন্ডিভিজুয়াল ধরো কারো ডাউট হলো, সেটা ডাউটটা ক্লিয়ার করার ব্যবস্থা থাকে, যেটা ইউটিউবে পসিবল হয়ে ওঠে না, তোমরা সকলেই জানো। ইউটিউবের ক্লাসটা হাই কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, জেনারেল ক্লাস থাকছে, কিন্তু একটু পার্সোনালাইজ ক্লাস, একটু তোমার ইন্ডিভিজুয়াল ডাউট গুলো ক্লিয়ার হবে, একটু লাইভ ইন্টারাকশন হবে। এই মজাটা পাওয়া যাচ্ছে কিন্তু অ্যাপেই ওই মজাটা পাওয়া যায়। ইউটিউব তো আর কোনো কোচিং অ্যাপ নয়, ইউটিউবে সবটাই হাই কোয়ালিটি কন্টেন্ট জেনারেল ওয়েতে থাকছে। আর এই জেনারেলটাকে নিজের মতন করে পেতে চাও, অ্যাপ জয়েন করে চাও, ক্লাস পারচেস করে নাও। দেখা হচ্ছে তোমার সঙ্গে লাইভ ক্লাসে। চলে আসছি আমরা মোল কনসেপ্টে। 1 মোল এই পার্টিকুলার 1 মোল কোন একটা পদার্থ। প্রথমে চলে আসি 1 মোল মানে পদার্থের পরিমাণ, এর এসআই একক, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ, এর এসআই একক হচ্ছে মোল। পদার্থের পরিমাণ তার এসআই একক হচ্ছে মোল, পদার্থের পরিমাণের এসআই এককই হচ্ছে মোল। 1 মোলের 3টে ডাইমেনশন আছে। কি কি ডাইমেনশন আমরা দেখে নিই। 1 মোল পদার্থ মানে 3 রকমের জিনিস বোঝায়। প্রথমে চলে আসছি 1 মোল কোন পদার্থের ভর বা মাস। 1 মোল কোন পদার্থের ভর বা মাস। পদার্থটা হতে পারে অণু, পদার্থটা হতে পারে পরমাণু। যদি পদার্থটা অণু হয় তাহলে 1 মোল কোন একটা অণুর ভর হবে হচ্ছে আণবিক ভর যতটা, আণবিক ভর
তার পাশে গ্রাম লিখে দিলে যতটা মাস হবে, যতটা ভর হবে সেটাই। আণবিক ভর ক্যালকুলেট করে নিতে হবে, দিয়ে তার পাশে গ্রাম শব্দটা লিখে দিতে হবে। আণবিক ভর লিখে তার পাশে গ্রাম লিখলে যতটা ভর হবে ওটাই হচ্ছে পদার্থের একটি পদার্থের 1 মোল অণুর ভর, পদার্থের 1 মোল অণুর ভর। আচ্ছা, পদার্থটা পরমাণু হতে পারে, তাহলে 1 মোল যদি কোনো পরমাণু হয় তার ভর কত হবে? একইভাবে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট, যেটা আণবিক ভর হচ্ছে মলিকুলার ওয়েট, তাই তো? আণবিক ভর হচ্ছে কি? মলিকুলার ওয়েট। আর পারমাণবিক ভর হচ্ছে অ্যাটমিক ওয়েট। সো পারমাণবিক ভর যেটা, পারমাণবিক ভরের পাশে একইভাবে গ্রাম শব্দটা লিখে দাও, তাহলে যতটা ভরকে বোঝাবে ওটাই হবে 1 মোল পরমাণুর ভর। তাহলে 1 মোল অণুর ভর হচ্ছে কত? আণবিক ভরের পাশে গ্রাম শব্দটা লিখে দিলে যতটা ভর হবে সেটাই হচ্ছে 1 মোল অণুর ভর। আর 1 মোল পরমাণুর ভর হচ্ছে কত? পারমাণবিক ভরের পাশে পারমাণবিক ভরের পাশে গ্রাম শব্দটা লিখে দিলে যেটা হবে ওটাই হচ্ছে 1 মোল পরমাণুর ভর। ক্লিয়ার? আচ্ছা, 1 মোল যে পদার্থ তার মধ্যে কণা সংখ্যা কত আছে? উদাহরণ নিয়ে দেখে নেব, চিন্তার কিছু নেই। কণা সংখ্যা কত আছে, অর্থাৎ 1 মোল পরমাণু, 1 মোল অণু, 1 মোল আয়ন, 1 মোল ইলেকট্রন, কতগুলো করে কণা থাকে? কণা থাকে হচ্ছে তোমার সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে, 6.023 × 10⁻23। এতগুলোই কণা থাকবে। 1 মোল পরমাণু মানে এতগুলো পরমাণু, 1 মোল অণু মানে এতগুলো অণু, 1 মোল ছাত্রছাত্রী মানে এতজন ছাত্রছাত্রী। ঠিক? ক্লিয়ার? 1 মোল মানেই দিস মাচ নাম্বার, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, কোন একটা গ্যাসীয় পদার্থ যদি হয় তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে এসটিপিতে? কোন 1 মোল গ্যাসীয় পদার্থ, তার আয়তন এসটিপিতে নির্দিষ্ট 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। 22.4 লিটার বা 22,400 মিলিলিটার, 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। এটা হচ্ছে তোমার 1 মোল কোন একটা গ্যাসীয় পদার্থের আয়তন। 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে এটা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে কি কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে টোটাল মোল কনসেপ্টের মাধ্যমে আমরা 1 মোলের সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখে নিলাম যে 1 মোলের বলতে কি বোঝায়, 1 মোলের কি কি অপশন। 1 মোলের একটা হচ্ছে ভর। 1 মোলের ভর বলতে কি বোঝায়? 1 মোলের কণা সংখ্যা বা নাম্বার অফ পার্টিকেলস। 1 মোলের মধ্যে কতগুলো করে পার্টিকেল আছে, কতগুলো করে কণা আছে। আর একটা হচ্ছে ভলিউম, 1 মোলের ভলিউম কত বা আয়তন কত। ঠিক আছে? এই তিনটে অ্যাসপেক্ট আমরা 1 মোলের ব্যাপারে দেখলাম। গ্যাসীয় পদার্থ যদি হয় তাহলে তার আয়তন কত, এসটিপিতে তার আয়তন কত। তাহলে 1 মোলের তিনটে মানে আমরা পরিষ্কার করে এখান থেকে চার্ট থেকে বুঝতে পারছি। আমরা চলে যাচ্ছি একটা উদাহরণে, যে উদাহরণ থেকে আমরা পুরো জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করব। উদাহরণের জন্য আমরা একটা মৌলিক অণু নেব অক্সিজেনকে, আর একটা যৌগিক পদার্থের অণু নেব কার্বন ডাই অক্সাইডকে। সো চলো প্রথমে শুরু করা যাক মৌলিক পদার্থের অণুটাকে নিয়ে। মৌলিক পদার্থের অণু বা মৌলিক অণু, মৌলিক পদার্থের অণু বা মৌলিক অণু, এলিমেন্ট। মৌলিক মানে এলিমেন্ট, তাই তো? মৌলিক পদার্থের অণু, দ্যাট ইজ এলিমেন্ট। একটা এলিমেন্টকে নিচ্ছি, এলিমেন্ট হচ্ছে অক্সিজেনকে নিলাম। ঠিক আছে? অক্সিজেনকে নিলাম, ফাইন, বেশ। তাহলে এই যে অক্সিজেন, তাহলে চলে আসছি প্রথমে 1 মোল অক্সিজেন গ্যাস মানে কি বোঝাচ্ছে? গ্যাস সবসময় মলিকুল ফর্মেই থাকে, গ্যাস তো অণু ফর্মেই থাকে, গ্যাস তো পরমাণু ফর্মে থাকে না, তাই গ্যাস সবসময় মলিকুল ফর্মেই থাকে। এখন থেকে এটাও মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো যে অণু হচ্ছে মলিকুল আর পরমাণু হচ্ছে অ্যাটম। তাহলে গ্যাস মানে হচ্ছে অলওয়েজ মলিকুল, মানে 1 মোল অক্সিজেন মলিকুলের কথা বলা হচ্ছে। তাহলে 1 মোল অক্সিজেন মলিকুল, 1 মোল অক্সিজেন মলিকুল, এর তাহলে তিনটে ডাইমেনশন হবে অ্যাজ ইউজুয়াল। প্রথমটা হচ্ছে ভর, মলিকুলের ভর, অণু বা মলিকুল তার ভর কি হবে? অক্সিজেনের আণবিক ভর লিখে তার পাশে গ্রাম লিখে দেব। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। আণবিক ভর কেন 32? মলিকুলার ওয়েট বা আণবিক ভর, মলিকুলার ওয়েট বা আণবিক ভর 32 কেন? কারণ অক্সিজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট 16, আর একটা অণুতে দুটো পরমাণু আছে,
সো 32 আণবিক ভর বা আণবিক ভরটা কি করে বের হচ্ছে? আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 ইনটু দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন পরমাণু আছে, তাহলে 16 ইনটু দুটো অক্সিজেন পরমাণু মিলে হয়ে গেল 32। 16 ইনটু দুটো অক্সিজেন পরমাণু মিলে হয়ে গেল 32। তাহলে আণবিক ভর কত হলো, মলিকুলার ওয়েট কত হলো 32। তাহলে 32 এর পাশে গ্রাম লিখে দিয়েছি। এটাই হলো 1 মোল অক্সিজেন মলিকুল, 1 মোল অক্সিজেন গ্যাস বা 1 মোল অক্সিজেন মলিকুলের ভর। আচ্ছা, আয়তন কত? এসটিপিতে অক্সিজেন তো গ্যাসীয় পদার্থ, তাহলে এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 32 গ্রামের আয়তন কত হলো? 22.4 লিটার। এটাই হলো 32 গ্রামের আয়তন, কারণ 1 মোলেরই ভর 32 গ্রাম, 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে 32 গ্রামের আয়তনই হলো 22.4 লিটার। আচ্ছা, কণা সংখ্যা কত? কণা মানে এখানে মলিকুল বলেছি, সো অণু সংখ্যার কথাই মিন করছি। কণা হচ্ছে এখানে মলিকুল, তাহলে এখানে অণু সংখ্যার কথাই মিন করছি। অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে 6.023 ইন্টু 10⁻23 অণু আছে, এতগুলো অক্সিজেন অণু আছে, মলিকুল আছে এতগুলো। আচ্ছা, একটা মলিকুলে দুটো অ্যাটম থাকে না? একটা মলিকুলে দুটো অ্যাটম থাকে, তাহলে টোটাল এতগুলো মলিকুল আছে, তাহলে এর মধ্যে অ্যাটম কতগুলো আছে? অবভিয়াসলি ইন্টু 2 হয়ে যাবে। সো 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতগুলো পরমাণু আছে। অ্যাটম ইন্টু 2, আর যদি বলে মলিকিউল তাহলে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে 1 মোল অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, কারণ একটা অণুতে দুটো পরমাণু, একটা অণুতে দুটো পরমাণু, তাই 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আর অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পার্থক্যটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই 32 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে? এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। 32 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু আছে? 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। 32 গ্রামের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের মধ্যে অণু সংখ্যা কত? অ্যাভোগাড্রো নাম্বার। 22.4 লিটারের মধ্যে পরমাণু সংখ্যা কত? 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তার ভর কত? 22 গ্রাম। 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তার আয়তন কত? 22.4 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তার আয়তন কত? 22.4 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তার ভর কত? 32 গ্রাম। একদম রিলেটেড, সবগুলোই রিলেটেড, কারণ সবগুলোই 1 মোলের সঙ্গে কানেক্টেড। তাহলে 32 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। চলো একটা অন্য উদাহরণ নিয়ে নিচ্ছি, নাইট্রোজেনকেও নিয়ে নিচ্ছি। এটা তো বুঝলে, যদি কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে আমরা সেকেন্ড উদাহরণ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের উদাহরণ নাম্বার 1, মৌলিক অণু হচ্ছে অক্সিজেন, 1 নম্বর উদাহরণ। চলো আমরা দ্বিতীয় আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা নিচ্ছি নাইট্রোজেন, মৌলিক পদার্থের অণু নাইট্রোজেন, তাকে নিয়ে নিচ্ছি। তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাস, গ্যাস সবসময় অণু ফর্মে থাকে, মলিকুল ফর্মে থাকে, মানেই হচ্ছে 1 মোল নাইট্রোজেন মলিকিউল। 1 মোল নাইট্রোজেন মলিকুল, গ্যাস মানে সবসময় সেটা মলিকুল ফর্মে আছে, তাই তো? আচ্ছা, নাইট্রোজেনের আণবিক ভর বা মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে নিই। মলিকুলার ওয়েট বা আণবিক ভর কত হবে? মলিকুলার ওয়েট বা আণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 14 ইন্টু দুটো নাইট্রোজেন অ্যাটম আছে, সো 28। আণবিক ভর হচ্ছে 28, কারণ পারমাণবিক ভর হচ্ছে 14 আর দুটো নাইট্রোজেন আছে, পারমাণবিকতা 2, পারমাণবিকতা হচ্ছে 2, তাহলে দুটো নাইট্রোজেন আছে আর আণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 ইন্টু 2 দ্যাট ইজ 28। 28 হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা সাজিয়ে নিই 1 মোল নাইট্রোজেন মলিকিউল অণু, 1 মোল নাইট্রোজেন মলিকুল অণু, এর মানে কি আমরা দেখে নিচ্ছি। তাহলে এর প্রথম মানেটা হচ্ছে ভর কত? আণবিক ভর যত অত গ্রাম, সো 28 গ্রাম। আয়তন কত এসটিপিতে? আয়তন কত এসটিপিতে? এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। গ্যাস যাই হোক না কেন আয়তনটা সেমই হবে, 1 মোল হলে তার আয়তন সব সময় সেম হবে। আচ্ছা, এর মধ্যে কণা সংখ্যা মানে অণু সংখ্যা, যেহেতু অণু মলিকুলের কথা বলছি, তাহলে কণা হচ্ছে অণু, অণু সংখ্যা কত আছে? অণু সংখ্যা আছে অ্যাভোগাড্রো সংখ্যক, দ্যাট ইজ 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে এর মধ্যে। আচ্ছা, একটা অণুতে আবার দুটো পরমাণু থাকে, মানে পরমাণু সংখ্যা কত? সো ইন্টু 2 হয়ে যাবে, পরমাণু সংখ্যা বললেই ইন্টু 2 হয়ে যাবে। 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 পরমাণু আছে।
ইন্টু 2 করে দিলে আমরা পরমাণু সংখ্যা পেয়ে যাব। অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে আর ইন্টু 2 করলে পরমাণু সংখ্যাটা আমরা পেয়ে যাব। কারেক্ট? বেশ, তাহলে একই রকম ভাবে যদি কানেক্ট করি, এই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন কত? অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত? 28 গ্রাম। তাহলে 28 গ্রামের আয়তন কত? 22.4 লিটার। 28 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে কতগুলো পরমাণু? 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। সবই রিলেটেড হয়ে গেল একটা অন্যটার সঙ্গে। তাহলে অণুর কথাটা মৌলিক পদার্থ নাইট্রোজেন অক্সিজেন দুটো থ্রু দিয়ে আমরা মৌলিক পদার্থের 1 মোল বলতে কি মিন করে এবং তাদের মধ্যে কেমন ইন্টার রিলেশন থাকছে এই টোটালটা আমরা দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি যৌগিক পদার্থের মধ্যে। যৌগিক পদার্থ আমরা দুজনকে নেব, একটা হচ্ছে জল, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো প্রথমে নিচ্ছি জলকে। চলো জলকে নিয়ে দেখা যাক যৌগিক পদার্থ। আমাদের 3 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণ হচ্ছে যৌগিক পদার্থের অণু, বিভিন্ন পরমাণু দিয়ে তৈরি অণু, যৌগিক পদার্থের অণু, বিভিন্ন পরমাণু দিয়ে তৈরি অণু, যৌগিক পদার্থের অণু, দ্যাট ইজ কম্পাউন্ড। কম্পাউন্ড যেটা হচ্ছে তোমার যৌগিক পদার্থের অণু, যেটা হচ্ছে তোমার CO2। আচ্ছা, ওয়াটারকে নিচ্ছি প্রথমে। জল, ওয়াটারকে নিলাম। সো ওয়াটারের নাম শুনে একটু জল তেষ্টা পেয়ে গেছে, সো একটু জল খেয়ে নিচ্ছি, জল পান করে নিচ্ছি একটু। পড়াতে পড়াতে ওয়াটারের নাম শুনেই জল তেষ্টা পেয়ে গেছে। যতক্ষণ ওয়াটারের নাম বলছিলাম না ততক্ষণ ঠিক ছিল। যেই ওয়াটারের নাম নিয়েছি মনে হচ্ছে না গলাটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে না অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড একটু জল পান করতে হবে। সো তার জন্য একটু জল পান করে নিচ্ছি। এই গরমকালের মধ্যে একটু যে এই গরম জল খেতে যে কি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। গলার এই যে গলা, এই গলা দিয়েই তো আওয়াজ বেরোচ্ছে। আওয়াজই যদি বন্ধ হয়ে যায়, কিছু শুনতে পেলে? কিছুই শুনতে পেলে না, কারণ আওয়াজই যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কি শুনবে? আমি যদি আউ 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 করে কিছু ঠোঁট নাড়িয়েও যাই তাহলে ঠোঁট দেখে আর কি বা বুঝবে? গলার তো যত্ন নিতেই হবে, কি নিতে হবে কিনা বলো? টিচারদের গলার যত্ন খুব জরুরি। টিচারদের জন্য গলার যত্ন নিতে গেলে সামান্য উষ্ণ জল পান করা জরুরি। সেই জন্য একটু উষ্ণ জল পান করতে হচ্ছে। দারুণ বাংলা বলছি, উষ্ণ জল, ঠিক আছে, ওয়ার্ম ওয়াটার বলে অভ্যস্ত, এখন উষ্ণ জল পান করা। জল খাওয়া বলছি না, জল পান করা বলছি, বিশুদ্ধ বাংলা বলছি। একদম বাংলা মাধ্যম পড়াতে গিয়ে একদম বিশুদ্ধ বাংলা মন থেকে বেরিয়ে আসছে। বাহ বাহ বাহ। যৌগিক পদার্থের অণু, যৌগিক পদার্থের অণু কি হচ্ছে? যৌগিক পদার্থের অণু হচ্ছে জল। একটা জল, জলকে নিয়ে উদাহরণ দেখে নেওয়া যাক। তাহলে 1 মোল ওয়াটার মানে হচ্ছে ক্লিয়ারলি 1 মোল ওয়াটারের মলিকুলের কথাই বলা হচ্ছে, অণুর কথাই বলা হচ্ছে। 1 মোল জলের অণুর কথাই বলা হচ্ছে, কারণ জল সবসময় যৌগিক পদার্থ, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে সবসময় অণু। যৌগিকের ক্ষুদ্রতম কণা কিন্তু পরমাণু নয়। জোটটা অবধি যৌগিক পদার্থ এক্সিস্ট করে, জোটের পরেই কিন্তু ইন্ডিভিজুয়াল পরমাণু হয়ে যায়। যতক্ষণ জোট আছে সেটাই হচ্ছে যৌগিক পদার্থ। যেই জোটটা ভেঙে গেল, যৌগিক পদার্থটা ভেঙে গেল, সেটা পরমাণুর দিকে চলে গেল। তাই জোটটাই হচ্ছে অণু। তাই যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কিন্তু অণু, যেটা কিন্তু জোটবদ্ধ অবস্থাটা। বেশ, তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে জল। জলের অণু কেটে নিয়েছি। তাহলে জলের অণুর প্রথম কাজ হচ্ছে এর মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করে নেওয়া। সো মলিকুলার ওয়েট বা আণবিক ভর জলের জন্য প্রথমে বের করে নিচ্ছি। কেমন করে বের করতে হয় সেটাও জেনে নিচ্ছি, তোমরা হয়তো জানো। সো হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু দুটো হাইড্রোজেন, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 ইন্টু একটা অক্সিজেন। সো যোগ করে দিলে আসে 18। তাহলে এটাই হচ্ছে আণবিক ভর বা মলিকুলার ওয়েট অফ জল। আণবিক ভর বা মলিকুলার ওয়েট অফ জল H2O। তাহলে 1 মোল জল, 1 মোল জলের মলিকিউল, 1 মোল জলের মলিকিউল। এর মানে কি? এর এগেইন তিনটে ডাইমেনশন আছে। প্রথমটা হচ্ছে ভর ডাইমেনশন। ভর ডাইমেনশনটা কি বলছে? ভর ডাইমেনশন হচ্ছে আণবিক ভর যত অত গ্রাম। তাহলে 1 মোল জল মানে কিন্তু 18 গ্রাম জলকে বোঝাচ্ছে। আচ্ছা, জলের যদিও লিকুইড পদার্থের আয়তন হওয়া সম্ভব নয়, কিন্তু যদি এটাকে জলীয় বাষ্প ধরে নিই, জলীয় বাষ্প তো গ্যাসিয়াস পদার্থ না, তাই জলীয় বাষ্প ধরলে আয়তন হওয়া সম্ভব। তখন এসটিপিতে আয়তন কত হবে? জলীয় বাষ্প ধরলে এসটিপিতে আয়তন হবে ওই একই
সংখ্যা 22.4 লিটার। ঠিক আছে, জলীয় বাষ্প ধরলে এটাই আয়তন দাঁড়াবে এসটিপিতে। ঠিক, আচ্ছা কণা সংখ্যা মানে জলের মধ্যে অণু সংখ্যা কতগুলো, যদি বলি অণু সংখ্যা বা মলিকুলের নাম্বার, অণু সংখ্যা বা মলিকুলের নাম্বার কতগুলো আছে, অণু সংখ্যা বা মলিকুলের নাম্বার, মলিকুল নাম্বার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু আছে। এতগুলো জলের কি আছে, এতগুলো জলের অণু আছে। আচ্ছা এতগুলো অণু মানে কতগুলো পরমাণু, কি পরমাণু কতগুলো করে আছে, এর মানেটাই হচ্ছে দেখো একটা অণুতে থাকে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু, একটা অণুতে থাকে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু, তাহলে এতগুলো অণুতে কতগুলো করে থাকবে, এতগুলো অণুতে থাকবে হচ্ছে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার হাইড্রোজেন অ্যান্ড 1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অক্সিজেনের পরমাণু। এতগুলো করে পরমাণু থাকবে, ঠিক আছে, কারণ একটা অণুর মধ্যে থাকে দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মধ্যে থাকবে হচ্ছে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। আবার একটা অণুতে থাকে একটা অক্সিজেন পরমাণু, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। তাহলে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু আর অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু যোগ করলেই, জয়েন করে গেলেই, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে গেলেই তৈরি হবে হচ্ছে জলের অ্যাভোগাড্রো সংখ্যক অণু, যেটাকে আমরা বলছি 1 মোল অণু, 1 মোল জলের অণু। এবার এই 1 মোল জলের অণুর আয়তন কত, জলীয় বাষ্প যদি হয় আয়তন কত, আয়তন হচ্ছে 22.4 লিটার। তার ভর কত, তারা হচ্ছে 18 গ্রাম। একই রকম ভাবে বাকিটাও কানেক্টেড থাকবে, কারণ এটা হচ্ছে সবাই 1 মোলের থ্রু দিয়ে কানেক্টেড, 1 মোলের থ্রু দিয়ে কানেক্টেড। তাহলে নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইডের কেসটা তোমরা করে দিতে পারবে। কার্বন ডাই অক্সাইডের কেস চলো আমি আসার আগে তোমরা করে ফেলো এন্ড কমেন্টে পরপর লিখে জানাও যে 1 মোল কার্বন ডাই অক্সাইড মলিকুল তার ভর কত হবে, ভ্যালুটা লেখো, কমা দিয়ে লেখো। 1 মোল কার্বন ডাই অক্সাইড মলিকুল তার এসটিপিতে আয়তন কত হবে, কমা দিয়ে লেখো। 1 মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতগুলো কার্বন ডাই অক্সাইড অণু থাকবে, তার মধ্যে কতগুলো কার্বন পরমাণু থাকবে, কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, কুইকলি লিখে দাও। কুইকলি, আমি তো আসছি, বাট আমি আসার আগে পজ করে এটা পুরোটা লিখে দাও। পুরো 4টা কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য রেডি করে দাও, ভ্যালুগুলো লিখে দাও, যেখানে ভর কত কার্বন ডাই অক্সাইডের, 1 মোলের কার্বন ডাই অক্সাইডের ভর কত, কমা দিয়ে আয়তন কত, কমা দিয়ে অণু সংখ্যা কত, এবং তার মধ্যে কার্বন আর অক্সিজেনের পরমাণু সংখ্যা কত। এই পুরোটা লিখে দাও দেখি, পুরোটা লিখে কমেন্ট করো। আমরা ততক্ষণ, কমেন্ট করো তুমি ভিডিও পজ করে, ততক্ষণ আমরা ক্লাসে এগোচ্ছি। কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে আমরা ফিগার আউট করে নিচ্ছি যে হ্যাঁ কি হতে চলেছে কার্বন ডাই অক্সাইডের জন্য। কার্বন ডাই অক্সাইড মলিকুলকে নিয়ে আমরা চলো চেক করে নিচ্ছি। তাহলে কার্বন ডাই অক্সাইড মলিকুল মানে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস মানেই হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড মলিকুলের কথাই বলা হচ্ছে, তাই তো। তাহলে প্রথম কাজ কি, আণবিক ভর বের করে নেওয়া। তো কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট বা আণবিক ভর কত, মলিকুলার ওয়েট বা আণবিক ভর হচ্ছে কার্বন হচ্ছে তোমার 12 পারমাণবিক ভর, একটা কার্বন আছে, প্লাস অক্সিজেন হচ্ছে 16 পারমাণবিক ভর, দুটো অক্সিজেন আছে। তাহলে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড মলিকিউল বা অণু বলতে কি মিন করছি, তাহলে তিনটে ডাইমেনশন একইভাবে। প্রথমটা হচ্ছে ভর, ভর বলতে কি বোঝাচ্ছি, ওই আণবিক ভর যত দ্যাট মাচ গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু হলে আমরা বলছি 1 মোল সেটাকে। একইভাবে আয়তন, এসটিপি কন্ডিশনে, এসটিপি কন্ডিশনে যে কোনো সে কোনো সময় নয়, এসটিপি কন্ডিশনে আয়তন কি হবে, ওই একই ভ্যালু 22.4 লিটার। আর অণু সংখ্যা, অণু সংখ্যা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে, কার্বন ডাই অক্সাইড অণু আছে। এখন একটা অণুতে একটা কার্বন পরমাণু থাকে আর দুটো অক্সিজেন পরমাণু থাকে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু থাকবে আর 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। আগেরটা তো যেরকম হচ্ছিল নিশ্চয়ই এখানেও বুঝতে পেরে গেছো। টোটাল অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তাই তো, টোটাল অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। এই অ্যাভোগাড্রো সংখ্যক যে অণু আছে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু থাকবে আর 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে, কারণ
একটা অণুতে একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু থেকে থাকে। আচ্ছা, এখান থেকে কি আরো একটা লাইন বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো কিছু তাকে তো আমরা 1 মোলও বলে থাকি, তাই না? তাহলে এটা মানে হচ্ছে আবার 1 মোল কার্বন পরমাণু প্লাস 2 মোল অক্সিজেন পরমাণু। নিশ্চয়ই এটা বুঝতে পেরে গেলে, কারণ অ্যাভোগাড্রো সংখ্যক মানেই তো আমরা জানি পরমাণুকে মিন করছি। তো এই 1 মোল কার্বন পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু মানেই হচ্ছে 1 মোল কার্বন পরমাণু, আর 2 মোল অক্সিজেন পরমাণু নিয়ে পুরো কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের 1 মোল অণু তৈরি হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের 1 মোল অণু মানে দাঁড়াচ্ছে 1 মোল কার্বন পরমাণু আর 2 মোল অক্সিজেন পরমাণু, এটা নিয়েই তৈরি হচ্ছে। তাহলে জলের জন্য আগেরটাতে কি হবে? আগেরটা তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, মানে 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে। অ্যাভোগাড্রো সংখ্যক মানেই তো 1 মোল। আবার দেখতে পাচ্ছি 1 মোল অক্সিজেন পরমাণু আছে, 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে মানেই 1 মোল অক্সিজেন পরমাণু আছে, 1 মোল অক্সিজেন পরমাণু প্রেজেন্ট আছে। তার মানে 1 মোল জলের মধ্যে 2 মোল হাইড্রোজেন পরমাণু আর 1 মোল অক্সিজেন পরমাণুও আছে, কারেক্ট? একইভাবে 1 মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যেও 1 মোল কার্বন পরমাণু আর 2 মোল অক্সিজেন পরমাণুও আছে, কারেক্ট? এখান থেকে যদি আরেকটু এগোই তাহলে কি হবে? যদি জলটাকে নিয়ে এগোই, তাহলে জলটাকে নিয়ে এগোচ্ছি, তাহলে কি বলবো? জলটা কোথায় গেল? এই যে জল। আচ্ছা, 2 মোল হাইড্রোজেন পরমাণু, তার ভর কত? 2 মোল হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 2 গ্রাম, পারমাণবিক ভর যেটা। আর 1 মোল অক্সিজেন পরমাণু, তার ভর কত? পারমাণবিক ভর 16 গ্রাম। তাহলে 1 মোল জলের মোট ভর যে 18 গ্রাম, তার মধ্যে 2 মোল হাইড্রোজেন আছে যার ভর হচ্ছে 2 গ্রাম, আর 1 মোল অক্সিজেন পরমাণু আছে যার ভর হচ্ছে 16 গ্রাম। কারণ পারমাণবিক ভরের পাশেই গ্রাম লিখে দিলে আমরা 1 মোলের ভর পেয়ে যাই। তাই 1 মোল হাইড্রোজেনের ভরই হচ্ছে 2 গ্রাম আর 1 মোল অক্সিজেনের ভরই হচ্ছে 16 গ্রাম। তার মানে 1 মোল জলের মধ্যে 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন আছে। তাহলে 2 মোল হাইড্রোজেনের মোট ভর 2 গ্রাম, 1 মোল অক্সিজেন পরমাণুর মোট ভর 16 গ্রাম। তাহলে 1 মোল জলের মোট ভর 18 গ্রাম। 2 আর 16 যোগ করলে তো সেই 18ই হয়। মিলে গেল পুরো ব্যাপারটা। পরেরটা তো দেখতে পাচ্ছি একই রকম ভাবে, পরেরটাও দেখি চলো। যে বলছে 1 মোল কার্বন আছে, 1 মোল কার্বন মানে অবশ্যই তার পারমাণবিক ভর যত তত গ্রাম, 12 গ্রাম। 1 মোল কার্বন মানে অবশ্যই তার পারমাণবিক ভর যত অত গ্রাম, 12 গ্রাম। আর 2 মোল অক্সিজেন আছে মানে 2 ইন্টু 16 দ্যাট ইজ 32 গ্রাম অক্সিজেন আছে। 2 ইন্টু 16 দ্যাট ইজ 32 গ্রাম অক্সিজেন আছে। এখানেও কিন্তু দেখো ব্যাপারটা মিলে যাচ্ছে। 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণু, তার মধ্যে আছে 1 মোল কার্বন পরমাণু যার ভর 12 গ্রাম, আবার 2 মোল অক্সিজেন পরমাণু যার ভর 2 ইন্টু 16 দ্যাট ইজ 32 গ্রাম। তাহলে টোটাল যোগ করলে কত? সেই তো 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণুর ভরই আসে 44 গ্রাম। সো সমস্ত ব্যাপারটা কিন্তু মোল কনসেপ্টের থ্রু দিয়ে ভর, কণা সংখ্যা থেকে আবার ভর, সেই ভরের যোগফল থেকে মোট ভর, সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে আমরা সবটা থ্রু দিয়ে মিলিয়ে ফেললাম। চলো আমরা লাস্ট আরো একটা এক্সাম্পল দেখে নিচ্ছি ফার্দার প্রসিড করার আগে। এটা একটু বড় এক্সাম্পল নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা থ্রু দিয়ে পুরো জিনিসটা আরেকবার রিভিশন করে নিচ্ছি। আমাদের নেক্সট এক্সাম্পল থাকছে পুরো ব্যাপারটা বোঝার জন্য সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল, প্রথমের মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে নি। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বা আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর ইনটু দুটো হাইড্রোজেন প্লাস সালফারের পারমাণবিক ভর ইনটু একটা সালফার প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর ইনটু 4টে অক্সিজেন, যোগ করলে আসবে 98। এটা হচ্ছে আণবিক ভর বা মলিকুলার ওয়েট। এটা কি? মলিকুলার ওয়েট বা আণবিক ভর, মলিকুলার ওয়েট বা আণবিক ভর। এই অবস্থাতে আমরা এখন চেক করব যে কেমন করে 1 মোল পুরো জিনিসটা সলভ করছে। আমরা একটু লেফট থেকে লিখছি। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানেই সালফিউরিক অ্যাসিডের অণুর কথাই বলা হচ্ছে, কারণ এটা যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের অণুই হয় ক্ষুদ্রতম কণা। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের যে অণু তার ভর, 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর দাঁড়াচ্ছে তাহলে 98 গ্রাম। এটা যেহেতু তোমার
কি পদার্থ এটা, যেহেতু তোমার তরল পদার্থ, সালফিউরিক অ্যাসিড কেমন ভাবে থাকে, অ্যাকুয়াস সলিউশনে থাকে। অ্যাকুয়াস সলিউশনে থাকার জন্য এর এক্স্যাক্টলি কোনো আয়তন হবে না, কারণ এটা গ্যাসীয় পদার্থ নয়, তাই এসটিপি তে আয়তনের কনসেপ্টটা থাকবে না। তাই আয়তনের ডাইমেনশনটা এখানে আলাদা করে লিখছি না, কারণ এসটিপি তে গ্যাসীয় পদার্থগুলোরই 1 মোলের আয়তন হয় 22.4 লিটার, এটা গ্যাসীয় পদার্থ নয়, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। তাহলে এখানে দুটো আলাদা করে নিচ্ছি, একটা অণু সংখ্যা করে নিচ্ছি আর একটা পরমাণু সংখ্যা আলাদা করে নিচ্ছি। অণু সংখ্যা 1 মোল সালফিউরিক অ্যাসিড অণু সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যক, দ্যাট ইজ 6.022 বা 023, একই কথা। 6.022 অনেক জায়গায় লেখা থাকে 22 বা 23 ইনটু 10⁻23। সো অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। আচ্ছা, এই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মধ্যে হাইড্রোজেন কতটা আছে? হাইড্রোজেন আছে একটা অণুতে দুটো হাইড্রোজেন, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন আছে, প্লাস 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক সালফার আছে, প্লাস 4 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন আছে, পরমাণু আছে, কারণ একটাতে অতগুলো করে থাকে। একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা সালফার পরমাণু আর 4টে অক্সিজেন পরমাণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মধ্যে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক, 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক এন্ড 4 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক, এতগুলো করে হাইড্রোজেন, সালফার এন্ড অক্সিজেন পরমাণু প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এবারে চলে আসছি পরমাণু সংখ্যাটাও তাহলে হয়ে গেল এখান থেকে। এবারে এখান থেকে মাসের ডাইমেনশনটাতে আসার চেষ্টা করছি। দেখো, এই যে এতগুলো করে পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু মানেই আবার 1 মোল, তাহলে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু মানে হচ্ছে 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে, প্লাস 1 মোল সালফার পরমাণু আছে, প্লাস 4 মোল অক্সিজেন পরমাণু এখানে প্রেজেন্ট আছে। পরমাণু রেসপেক্টে বললাম, কারণ অ্যাভোগাড্রো সংখ্যক মানেই 1 মোল, তাহলে 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক 2 মোল, 1 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক 1 মোল এন্ড 4 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক 4 মোল অক্সিজেন পরমাণু প্রেজেন্ট আছে। আচ্ছা, মোল থেকে মাস, পরমাণুর জন্য মোল থেকে মাস, পরমাণুর জন্য মোল থেকে ভর কিভাবে আসে? পারমাণবিক ভরের পাশে গ্রাম লিখতে হয়, পারমাণবিক ভরের পাশে গ্রাম লিখতে হয়। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইনটু 2 মোল, সো 2 গ্রাম, 1 ইনটু 2 মোল, দ্যাট ইজ 2 গ্রাম। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, সো 32 ইনটু 1 মোল মানে 32 গ্রাম। এন্ড অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে 16 অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, তাহলে 16 ইনটু 4 মোল, দ্যাট ইজ 64 গ্রাম। দেখো, তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডের যে মোট ভর 98 গ্রাম, তার মধ্যে হাইড্রোজেন কতটা কন্ট্রিবিউট করে? 2 গ্রাম, সালফার কতটা কন্ট্রিবিউট করে? 32 গ্রাম, অক্সিজেন কতটা কন্ট্রিবিউট করে? 64 গ্রাম। এরা ইন্ডিভিজুয়ালি এতটা করে কন্ট্রিবিউট করে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়, তৈরি হয় 1 মোল বা 98 গ্রামের সালফিউরিক অ্যাসিড। সো মোলের টোটাল কনসেপ্টটা নিশ্চয়ই এই ফেনোমেনা থ্রু দিয়ে ক্লিক হয়ে গেছে। এখানে আয়তন কনসেপ্টটা আমরা আলাদা করে রাখছি না, আয়তনের কনসেপ্টটা আলাদা করে রাখছি না, কারণ এটা কোনো গ্যাসীয় পদার্থ নয়। তবে যদি 1 মোল সালফিউরিক অ্যাসিড বাষ্প তৈরি হয়, এটা তো লিকুইড, অ্যাকুয়াস সলিউশনে আছে লিকুইড, কিন্তু যদি বাষ্প তৈরি হয়, 1 মোল সালফিউরিক অ্যাসিড বাষ্পের কথা বলা হচ্ছে। বাষ্প মানে সেটা নো ডাউট গ্যাসীয় পদার্থ, এবং তখন একইভাবে 1 মোল সালফিউরিক অ্যাসিড বাষ্পের আয়তন হবে 22.4 লিটার অ্যাট এসটিপি। সো এইখানে আমাদের টোটাল মোল কনসেপ্টের যত রকম অ্যাঙ্গেল আছে, মোল কনসেপ্টের পুরো ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলে আসছি এখন আমরা মোলের সঙ্গে রিলেটেড আরো 2-3টে টার্ম। প্রথম টার্মটা হচ্ছে গ্রাম অ্যাটম। গ্রাম অ্যাটম কথাটার মানেটা কি? গ্রাম অ্যাটম একটাই কথা, গ্রাম অ্যাটম বা গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু মানেই হচ্ছে 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু, এটার মানেটাই এটা। আবার একটা পরে একটা টার্ম আছে গ্রাম মলিকিউল, মানে গ্রাম অণু। গ্রাম অণু কথাটার মানেটা কি? গ্রাম অণু কথার মানেই হচ্ছে 1 মোল অণু, 1 মোল অণু। তাহলে গ্রাম পরমাণু একটাই কথা যার মানে 1 মোল পরমাণু, গ্রাম অণু একটাই কথা যার মানে 1 মোল অণু। একইভাবে যদি গ্রাম আয়ন হয়, ধরো গ্রাম আয়নের কথাও বলা আছে, গ্রাম আয়ন, গ্রাম আয়নও একটাই শব্দ যার মানে হচ্ছে 1 মোল আয়ন, 1 মোল আয়ন। ঠিক আছে, 1 মোলের যা যা কনসেপ্ট সেগুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখন কথা হচ্ছে মোলের ফর্মুলা কি? পরমাণুর জন্য হলে গ্রাম পরমাণু, অণুর জন্য হলে গ্রাম অণু, আয়নের জন্য হলে গ্রাম আয়ন, সবগুলোই তো মোলকেই মিন করছে।
এই মোলের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি মনে রাখতে হবে। মোলের ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই পরমাণুর জন্য হলে অ্যাটমিক ওয়েট। তাই 1 মোল অ্যাটম মানে হচ্ছে ওই অ্যাটমটার গিভেন মাস প্রদত্ত ভর। 1 মোল অ্যাটম মানেটা কি 1 মোল অ্যাটম মানেটাই হচ্ছে প্রদত্ত ভর গিভেন মাস বাই তার পারমাণবিক ভর। পারমাণবিক ভর 1 মোল অ্যাটম মানেটাই হচ্ছে 1 মোল অ্যাটম মানেই হচ্ছে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, দ্যাট ইজ গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট। কেন অ্যাটমের জন্য বলছি। একই রকম ভাবে 1 মোল মলিকুলের কথা যদি বলি প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটাই হচ্ছে 1 মোল মলিকুলের জন্য। 1 মোল অ্যাটমের জন্য হলে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, 1 মোল মলিকুলের জন্য হলে প্রদত্ত ভর বাই আণবিক ভর। অর্থাৎ গ্রাম অণু বলতে যেটা বুঝিয়েছি এটা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, যেটা হচ্ছে 1 মোল অণু। গ্রাম পরমাণু বলতে যেটা বুঝিয়েছি এটা হচ্ছে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, যেটা হচ্ছে 1 মোল পরমাণু। তাহলে 1 মোল পরমাণু মানেই 1 গ্রাম পরমাণু, আর গ্রাম পরমাণু বা মোল মানেই হচ্ছে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর। 1 মোল অণু মানেই গ্রাম অণু মানেই প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাই মোল মানেই হচ্ছে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর পরমাণুর জন্য, বা প্রদত্ত ভর বাই আণবিক ভর অণুর জন্য। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। প্রদত্ত ভর বাই আণবিক ভর বা পারমাণবিক ভর, অণুর জন্য হলে বাই আণবিক ভর, পরমাণুর জন্য হলে বাই পারমাণবিক ভর। চলে আসছি মোলার মাস এন্ড মোলার ভলিউম। সো মোলার মাস বলতে কি বোঝায়? মোলার মাস মানে হচ্ছে মাস অফ 1 মোল। মাস অফ, এর দুটো ডাইমেনশন হতে পারে, অণু না পরমাণু। মাস অফ 1 মোল অ্যাটমকেও বোঝাতে পারে, যেটা হচ্ছে তার অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, পাশে গ্রাম লিখে দিলাম। আবার এটার মানে মাস অফ 1 মোল অণুকেও বোঝাতে পারে, 1 মোল মলিকিউল বা 1 মোল অণুকেও বোঝাতে পারে। অর্থাৎ মলিকুলার ওয়েট লিখে পাশে গ্রাম লিখে দিলাম, সেটাও হতে পারে। অর্থাৎ দু রকমই হতে পারে। মোলার মাস মানে মাস অফ 1 মোল। মোলার মাস কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে মাস অফ 1 মোল। জেনারেল মানে যদি বলি মাস অফ 1 মোল, 1 মোলের ভর, এটাই হচ্ছে মোলার মাস। 1 মোলের ভর, এটাই হচ্ছে মোলার মাস। এখন 1 মোল কিসের ভর? 1 মোল পরমাণুর ভর, তাহলে হবে হচ্ছে পারমাণবিক ভর, পাশে গ্রাম লিখে দিচ্ছি। আচ্ছা 1 মোল কিসের ভর? 1 মোল অণুর ভর, তাহলে হবে আণবিক ভর, পাশে গ্রাম লিখে দিচ্ছি। তাহলে যদি বলে মোলার মাস অফ আয়রন পরমাণু, আয়রন অ্যাটম, আয়রনের পারমাণবিক ভর, আয়রনের পারমাণবিক ভর, পাশে গ্রাম লিখে দিলাম। তাহলে মোলার মাস অফ আয়রন অ্যাটম হচ্ছে, মোলার মাস অফ আয়রন অ্যাটম হচ্ছে, আয়রন যেহেতু অ্যাটম ফর্মে আছে, পরমাণু ফর্মে আছে, তাহলে মোলার মাস অফ আয়রন অ্যাটম হচ্ছে তার পারমাণবিক ভর, পাশে গ্রাম লিখে দিয়েছি। বলছে মোলার মাস অফ অ্যামোনিয়া মলিকুল, অ্যামোনিয়া মলিকুল, অ্যামোনিয়া অণুর মোলার মাস, অ্যামোনিয়া তো মলিকুল অণু, তাহলে অণুর মোলার মাস কি হবে? 1 মোল অ্যামোনিয়া অণুর ভর। 1 মোল অ্যামোনিয়া অণুর ভর হচ্ছে, অ্যামোনিয়ার হচ্ছে যেটা আণবিক ভর 14 প্লাস 1 into 3, দ্যাট ইজ 17 গ্রাম। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। তাহলে মোলার মাস মানে হচ্ছে 1 মোলের মাস। 1 মোল পরমাণুর ভর হলে পারমাণবিক ভর, পাশে গ্রাম। 1 মোল অণুর ভর হলে, অণুর ভর যদি হয় 1 মোল অণু বা 1 মোল মলিকিউল, তার ভর যদি হয় তাহলে তার আণবিক ভর, পাশে গ্রাম। তাহলে মোলার মাস মানে হচ্ছে 1 মোলের মাস, 1 মোলের ভর বা 1 মোলের মাস। ক্লিয়ার? অণু হলে আণবিক ভর, পাশে গ্রাম লিখে দেব, আর পরমাণু হলে পারমাণবিক ভর, পাশে গ্রাম লিখে দেব। তাহলে মোলার ভলিউম কি হবে? 1 মোলের ভলিউম। 1 মোলের ভলিউম কত এসটিপি তে? অলওয়েজ কনস্ট্যান্ট, 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে বলতে পারি যে মোলার ভলিউম 1 মোল গ্যাসের ভলিউম। মোলার ভলিউম মানে হচ্ছে 1 মোল গ্যাসের ভলিউম, যার ভ্যালু হচ্ছে এসটিপি তে সব সময় যে কোনো গ্যাস 22.4 লিটার।
মোলার ভলিউম মানে হচ্ছে সবসময় 22.4 লিটার এসটিপিতে যে কোনো গ্যাসের জন্য, ওটাই হচ্ছে 1 মোল গ্যাসের ভলিউম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা মোলার মাস, মোলার ভলিউম এই পুরো ব্যাপারটা দেখে নিলাম। চলে আসছি আমরা এখন মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার বিভিন্ন মেথডে। মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার বিভিন্ন মেথড। প্রথম মেথডটা হচ্ছে মোলার ভলিউম মেথড, পরেরটা হচ্ছে র্যাগনল্ডস মেথড। দুটো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। টোটাল 4টে মেথড আছে। বলবে স্যার মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার জন্য এইসব মেথডের কি দরকার? ফর্মুলা দিন, মলিকুলার ওয়েট বলে দিচ্ছি। আরে ফর্মুলা জানা থাকলে তো দেবো। সব মলিকুলের কি ফর্মুলা জানা আছে? কোন একটা নতুন মলিকুল আবিষ্কার হয়েছে, তার ফর্মুলা কোথা থেকে জানবো? তাই যত অজানা মলিকুল, নতুন মলিকুল আবিষ্কার হয়েছে তাদের ফর্মুলা আমাদের এখনো জানা নেই, তখন মলিকুলার ওয়েট কোথা থেকে পাবো? তখন মলিকুলার ওয়েট পাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত ফর্মুলাগুলো, এই এক্সপেরিমেন্টাল মেথড। তাই এখন আমরা দেখতে চলেছি বিভিন্ন এক্সপেরিমেন্টাল মেথড, যেখানের মাধ্যমে আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে পারি। এক্সপেরিমেন্টাল মেথড যেখানে ফর্মুলা আমাদের জানা নেই। ফর্মুলা জানা থাকলে তো আমি জানি তোমরা একদম সব নামিয়ে দিতে পারবে। 10 থেকেই করে আসছে, এখন আরো কিছু এক্সাম্পল দেখে নিলাম, সব নামিয়ে দিতে পারবে। বলো দেখি গ্লুকোজের মলিকুলার ওয়েট কত হবে? গ্লুকোজ, কমেন্ট কমেন্ট কমেন্ট। গ্লুকোজের মলিকুলার ওয়েট কমেন্ট সেকশনে জানাও কত হবে। গ্লুকোজের ফর্মুলা জানা আছে? না জানা থাকলে দেখো দেখো গ্লুকোজের ফর্মুলা সার্চ করে নাও। গ্লুকোজের ফর্মুলা সার্চ করে গ্লুকোজের ফর্মুলা থেকে তার মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করে নাও। কেমন করে বের করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, যে পারমাণবিক ভর প্লাস পরমাণু সংখ্যা যোগ করে করে যেতে হবে, আণবিক ভর বেরিয়ে যাবে। 1 মোল গ্লুকোজের ভর বা গ্লুকোজের আণবিক ভর, পারমাণবিক ভর ইনটু অ্যাটমগুলোর সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে সব কটাকে যোগ করে দিতে হবে, তাহলে আমাদের আণবিক ভর বেরিয়ে যায়, যেটা কিনা 1 মোল গ্লুকোজের ভর হবে। কত হবে কমেন্ট করে বলো। এবারে বলো এইটা বলতে কেন পারলে, কমেন্ট করে বলো। গ্লুকোজের আণবিক ভর কত? কত হচ্ছে? কত হচ্ছে গ্লুকোজের আণবিক ভর? কুইক কমেন্ট, কুইক কমেন্ট। ক্যালকুলেশন করার টাইম দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে অলরেডি, যে গ্লুকোজের আণবিক ভর ক্যালকুলেট করার জন্য তোমাকে বলে দিয়েছি। কমেন্ট কি হয়েছে? পজ করো, কমেন্ট করো, তাড়াতাড়ি 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 কমেন্ট করো। আণবিক ভর গ্লুকোজের C6H12O6, তাই তো? গ্লুকোজ কি? গ্লুকোজ কি? C6H12O6। তাহলে আণবিক ভর কত হচ্ছে ক্যালকুলেট করো। 180 এসছে? কার কার কমেন্ট মিললো? 180 হচ্ছে গ্লুকোজের আণবিক ভর, রাইট? তাহলে 180 এখন হচ্ছে গ্লুকোজের আণবিক ভর। কেমন করে পেলে? ফর্মুলা না জানা থাকলে করতে পারতে? কোনো চান্সই নেই। স্যার ফর্মুলা জানি না, কি করে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব? ফর্মুলায় যদি না জানা থাকে তাহলে কোথা থেকে স্যার মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব? তার জন্যই এই এক্সপেরিমেন্টাল মেথডগুলো, যেগুলোতে ফর্মুলা জানা নেই, অজানা মলিকুল, নতুন মলিকুল, তাদের জন্য এখন মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার জন্য 4টে মেথড আছে এক্সপেরিমেন্টাল মেথড। নাম্বার 1 মেথড মোলার ভলিউম মেথড। নাম্বার 2 মেথড র্যাগনল্ডস মেথড। মোলার ভলিউম মেথড কি বলছে, এখানে কি ক্যালকুলেট করতে হবে? কোয়েশ্চেনে বিভিন্ন রকম ডেটা দেওয়া থাকবে, ডেটা থেকে আমাকে বের করতে হবে এসটিপিতে কোন একটি গ্যাসের ভলিউম কত। কোয়েশ্চেনের গিভেন ডেটা থেকে আমাদের বের করতে হবে এসটিপিতে কোন একটি গ্যাসের ভলিউম কত। এসটিপিতে যেই কোন একটা গ্যাসের ভলিউম বেরিয়ে গেল, সেখান থেকে আমাদের প্রবলেমটা সলভ হবে। মলিকুলার ওয়েট কেমন করে বেরোবে? মলিকুলার ওয়েটটা বেরোবে হচ্ছে, দেখো ফর্মুলা দিচ্ছে, মাস অফ দ্য গ্যাস ইন গ্রাম। যে গ্যাসটার কথা বলছে, যে গ্যাসটার মলিকুলার ওয়েট বের করতে বলছে, মোলার ভলিউম মেথড, ভলিউম আছে মানে এটা গ্যাসের জন্যই প্রযোজ্য। গ্যাসটার যে মাস, গ্যাসটার যে ভর কোয়েশ্চেনে দেওয়া আছে, ভাগ ডিভাইডেড বাই গ্যাসটার ভলিউম এসটিপিতে কত বেরোলো। এসটিপিতে গ্যাসের ভলিউমটা দেখে নিতে হবে। এসটিপিতে কোন একটা গ্যাসের ভলিউম দেখে নিতে হবে, যে এসটিপিতে কতটা ভলিউম বেরিয়েছে। কোন একটা গ্যাসের নিউমেরিক্যালের ডেটাতে দেওয়া আছে নিশ্চয়ই, যে এসটিপিতে কোন একটি গ্যাসের ভলিউম এত ml, ধরলাম এসটিপিতে কোন একটি গ্যাসের ভলিউম VmL, আর ওই গ্যাসটার মাস দেওয়া আছে x গ্রাম। তাহলে মলিকুলার ওয়েট কত হবে? x গ্রাম, গ্যাসের মাস, গ্যাসের ভর, বাই এসটিপিতে গ্যাসের ভলিউম কত? VmL, x বাই v ইনটু 22400, যেটা কিনা হচ্ছে মোলার ভলিউম ইনটু মোলার ভলিউম। তাহলে কেমন করে ক্যালকুলেট করলাম? ধরলাম কোয়েশ্চেনে নিউমেরিক্যালি গিভেন ডেটাতে দেওয়া আছে যে x গ্রাম গ্যাসের এসটিপিতে ভলিউম VmL, x গ্রাম গ্যাসের এসটিপিতে ভলিউম VmL। তাহলে x গ্রামটা হচ্ছে গ্যাসের ভর বা মাস, ভাগ এসটিপিতে গ্যাসের ভলিউম হচ্ছে VmL, সো x বাই v ইনটু মোলার ভলিউম 22400 মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস বেরিয়ে যাবে, আণবিক ভর বেরিয়ে যাবে। সো মোলার ভলিউম মেথডে আমরা 1 মোলের যে ভলিউম 22400, এই ডেটাকে ইউজ করছি। 22400 মোলার ভলিউম মেথডে আমরা মোলার ভলিউম ডেটাকে ইউজ করছি, মোলার ভলিউমকে ইউজ করে আমরা ক্যালকুলেট করছি, তাই এটাকে আমরা মোলার ভলিউম মেথড বলছি। আমাকে বের করে নিতে হচ্ছে এসটিপিতে কোন একটা গ্যাসের ভলিউম কত আর ওই গ্যাসটার মাস কত।
এই দুটো ইনফরমেশন আমাকে কোয়েশ্চেন থেকে জেনে নিতে হচ্ছে। এসটিপি তে গ্যাসের ভলিউম যে পেয়ে গেলাম, গ্যাসের মাস যে পেয়ে গেলাম, গ্যাসটার মাস বাই এসটিপি তে গ্যাসটার ভলিউম পুরোটা ইনটু মোলার ভলিউম করব, উই উইল গেট মলিকুলার ওয়েট বা আণবিক ভর। র্যাগনল্ডস মেথড কি বলছে? বলছে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার জন্য 2 ইনটু ভেপার ডেনসিটি করে দাও, বাষ্প ঘনত্ব। ভেপার ডেনসিটি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, ভিডি হচ্ছে ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব। 2 ইনটু ভেপার ডেনসিটি করে দাও, তাহলে মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে। আচ্ছা, ভেপার ডেনসিটি কেমন করে পাবো, বাষ্প ঘনত্বটা কেমন করে পাবো সেটা তো আবার কেউ বলছে না। বাষ্প ঘনত্ব হচ্ছে 1 লিটার কোন একটা গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, পুরোটাই এসটিপি তে। নির্দিষ্ট আয়তনের কোন একটি গ্যাসের ভর বাই ওই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর এসটিপি তে, এটাই হচ্ছে বাষ্প ঘনত্ব। বইতেও দেখবে ফর্মুলা দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিয়েছি যে 1 লিটার বা সম আয়তন যে কোনো একটা গ্যাসের ভর বাই ওই সম আয়তন বা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এসটিপি তে, এটাই হচ্ছে বাষ্প ঘনত্ব। মাস অফ দ্য নোন ভলিউম অফ আ গ্যাস এট আ পার্টিকুলার টেম্পারেচার এন্ড প্রেসার ডিভাইডেড বাই মাস অফ দ্য সেম ভলিউম হাইড্রোজেন গ্যাস এট সেম টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে একই টেম্পারেচার প্রেসারে কোনো একটা গ্যাসের সম আয়তনের মাস বা ভর বাই ওই সেম টেম্পারেচার প্রেসারে হাইড্রোজেন গ্যাসের সম আয়তন হাইড্রোজেন গ্যাসের মাস বা ভর, এই রেশিওটাকেই বলা হচ্ছে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। সম আয়তনটাকে আমরা 1 লিটার ধরে নিয়ে চলতে পারি, তাহলে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ওই নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ এবং তাপমাত্রাটা হতে পারে হচ্ছে, আমি ভুল করে তাপমাত্রা এবং তাপ বলে ফেলেছি, চাপ এবং তাপমাত্রাটা হতে পারে হচ্ছে নির্দিষ্ট যে চাপ এবং তাপমাত্রা বলছি সেটা হতে পারে হচ্ছে এসটিপি। তাহলে এসটিপি তে কোন একটি গ্যাসের ভর বা এসটিপি তে সম আয়তন 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এই রেশিওটাকেই বলছি বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব পেয়ে যাওয়ার পরে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মলিকুলার ওয়েট বা আণবিক ভর পেয়ে যেতে পারি। 3 নম্বর মেথড কি বলছে? গ্রাহামস ল অফ ডিফিউশন। চলো গ্রাহামস লটা দেখে নি কি বলছে। গ্রাহামস ল বলছে যে ব্যাপন, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ব্যাপনের হারের রেসপেক্টে গ্রাহামস ল আসছে, ব্যাপনের হারের রেসপেক্টে গ্রাহামস লটা আসছে। সো গ্রাহামস লটা কি বলছে দেখো, বলছে ব্যাপনের হার যদি আর হয়, ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ব্যাপনের হার যদি আর হয় তাহলে সেই আর গ্যাসের ঘনত্ব বা ডি তার বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। কোন একটি গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার বা ব্যাপনের স্পিড কমে যাবে, ঘনত্ব কম হলে ব্যাপনের হার বা ব্যাপনের স্পিড বেড়ে যাবে। আবার ঘনত্ব আর মলিকুলার ওয়েট বা আণবিক ভর এরা আবার একই রকমের, তাই ঘনত্ব আর মলিকুলার ওয়েট বা আণবিক ভর একই রকমের অনেকটা, কারণ ঘনত্ব বেশি হলে আণবিক ভর বেশি হয়, ঘনত্ব কম হলে আণবিক ভর কমই হয়। আণবিক ভরও কতটা ভারী সেটাকেই মিন করে, কত গুণ ভারী, ঘনত্ব আলটিমেটলি কতটা ভারী তাকেই মিন করে। সো দুজনেই ভারী জিনিস, ভারী ব্যাপারটাকেই মিন করে। আণবিক ভরও কত গুণ ভারী তাকে মিন করে, ঘনত্ব ভারী ব্যাপারটাকেই প্রদর্শন করে। সো এরা হচ্ছে ভারী ব্যাপারটাকেই মেনলি মিন করে থাকে, তাই তো? তাই এরা হচ্ছে আবার নিজেরা সমানুপাতিক। তাহলে ব্যাপনের হার কি দাঁড়ালো? ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক এবং আণবিক ভরের বর্গমূলের সঙ্গে সেই কারণে ব্যস্তানুপাতিক। ম্যাথমেটিক্যালি যদি বলি তাহলে একটা গ্যাস তার হার হয়তো তার ব্যাপনের হার R1, অন্য একটা গ্যাস তার ব্যাপনের হার R2, তাহলে মলিকুলার ওয়েট বা আণবিক ভরের সঙ্গে কি সম্পর্ক হবে? রুট ওভার অফ মলিকুলার ওয়েট 2 সেকেন্ড গ্যাস বাই রুট ওভার অফ মলিকুলার ওয়েট 1 ফার্স্ট গ্যাস। এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন হবে, মলিকুলার ওয়েটের মাধ্যমে রিলেশন হবে। এর মধ্যে যে কোনো একটা গ্যাসের, যদি যে কোনো দুটো গ্যাসের, ধরো প্রথম গ্যাসটারও ব্যাপনের হার বলে দিয়েছে, দ্বিতীয় গ্যাসেরও ব্যাপনের হার বলে দিয়েছে, একটা গ্যাসের মলিকুলার ওয়েট জানা আছে, অন্য গ্যাসের মলিকুলার ওয়েট এখানে আরামসে বেরিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ফার্দার আরো একটু কি বলছি, ব্যাপনের হার। এই ব্যাপনের হারকে কি করে বলা যেতে পারে? ব্যাপনের হার কত হতে পারে? ব্যাপনের হার হচ্ছে কিছুই না, ব্যাপনের হার হচ্ছে কতটা আয়তন ব্যাপিত হচ্ছে কতটা সময়, কতটা আয়তন ব্যাপিত হচ্ছে কতটা সময়, কতটা আয়তন ব্যাপিত হচ্ছে কতটা সময়, এটাই হচ্ছে ব্যাপনের হার, কতটা আয়তন ব্যাপিত হচ্ছে কতটা সময়। তার মানে ব্যাপনের হারটা হচ্ছে গ্যাসের আয়তন কতটা ব্যাপিত হলো বাই কতটা সময় সেই ব্যাপনটা হলো। তার মানে R1 যে ওয়ান গ্যাসের V1 ভলিউম ব্যাপিত হচ্ছে T1 সময়, 2 গ্যাস তার V2 ভলিউম ব্যাপিত হচ্ছে T2 সময়। তার মানে R ইজ ইকুয়াল টু তো V বাই T হচ্ছে,
আর ইজ ইকুয়াল টু কি v/t, তাহলে r1 ইজ ইকুয়াল টু v1/t1, কতটা ভলিউম ব্যাপিত হলো কতটা সময়, r2 হচ্ছে v2/t2, কতটা ভলিউম ব্যাপিত হলো কতটা সময়, আর এইটা ইজ ইকুয়াল টু কি, এটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে √of মলিকুলার ওয়েট 2 বাই মলিকুলার ওয়েট 1, এন্ড এখান থেকে ফাইনালি তাহলে দাঁড়াচ্ছে যে v1/t1 ইনটু t2/v2 ইজ ইকুয়াল টু √of মলিকুলার ওয়েট 2 বাই মলিকুলার ওয়েট 1। এই ইকুয়েশনটা থ্রু দিয়ে আমরা বিভিন্ন রকমের নিউমেরিক্যাল কিন্তু সলভ করতে পারি যে কোনো একটি গ্যাস তার ব্যাপনের v1 আয়তন ব্যাপিত হতে t1 টাইম লেগেছে, অপর একটি গ্যাস তার ব্যাপনের জন্য v2 ভলিউম ব্যাপিত হতে t2 টাইম লেগেছে। তাহলে ফর্মুলা দিয়ে দেওয়া আছে, একটি গ্যাসের যদি আণবিক ভর জানা থাকে, 2 গ্যাস বা 1 গ্যাস যে কোনো একটা গ্যাসের আণবিক ভর যদি জানা থাকে তার ভ্যালুটাও পুট করে দেবো মলিকুলার ওয়েটের জায়গায়, এন্ড অন্য গ্যাসটার মলিকুলার ওয়েটও ফর্মুলা দেওয়া আছে সেখান থেকে বের করে নিতে পারবো। এই হচ্ছে গ্রাহামসের ব্যাপনের সূত্র, যেখানে আমরা ব্যাপনের হার মেজারমেন্ট করে দুটো গ্যাসের মধ্যে ব্যাপনের হারের তুলনামূলক স্টাডি করছি, দুটো গ্যাসের মধ্যে ব্যাপনের হারের তুলনামূলক স্টাডি করছি, এন্ড দুটো গ্যাসের মধ্যে ব্যাপনের হারের তুলনামূলক স্টাডি করে এই তুলনামূলক স্টাডিটা করে দুটো গ্যাসের মধ্যে ব্যাপনের হারের যে তুলনামূলক স্টাডি করছি এটার মাধ্যমে আমরা মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করছি কোন একটা আননোন গ্যাসের জন্য। এটাই হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন, যার মাধ্যমে আমরা এটা ক্যালকুলেট করে থাকছি। চলে আসছি আমরা এখন তাহলে পরের মেথডটাতে। পরের মেথডটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, খুবই সোজা মেথড এটা একটা। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা মনে রাখতে হবে যে বয়েলস ল, চার্লস ল, গে-লুসাকের চাপের সূত্র, এই সমস্ত কটা ইকুয়েশনকে মেলালে একটা ইকুয়েশন আসে যেটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যেটা হচ্ছে PV = nRT, যেখানে পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে গ্যাসের টার্মগুলো দেখে নিই, এটা হচ্ছে গ্যাসের চাপ, ভিটা হচ্ছে গ্যাসের আয়তন বা ভলিউম, তাই তো? আচ্ছা, এনটা হচ্ছে এখানে মোল সংখ্যা, এই যে মোল সম্পর্কে জানলাম, তো এই মোল সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোলের ফর্মুলা কি বলেছি? মোলের ফর্মুলা কি? মোলের ফর্মুলা কি? মোলের ফর্মুলা হচ্ছে কি বলো, মনে পড়ছে তো? একটু আগেই পড়েছি মোলের ফর্মুলা, প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর পরমাণুর জন্য বা আণবিক ভর অণুর জন্য। গ্যাসের কথা বলছি মানে গ্যাস নিশ্চয়ই অণু ফর্মে এক্সিস্ট করে, গ্যাসের তো স্বাধীন অস্তিত্ব আছে, আর স্বাধীন অস্তিত্ব যাদের আছে তারাই তো অণু ফর্মে এক্সিস্ট করে, তাই না? তারা তো পরমাণু ফর্মে এক্সিস্ট করে না। তাই গ্যাসের এখানে মোল সংখ্যা বলতে বোঝাবো প্রদত্ত ভর বাই আণবিক ভর, গ্যাসটার আণবিক ভর, যেখানে মোল সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রদত্ত ভর, একটু আগেই দেখলাম, মনে পড়ছে তো, বাই আণবিক ভর, একটু আগেই দেখেছি, 2-3টা আগে স্লাইডেই আমরা দেখেছি প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটাই হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। আচ্ছা, আরটা কি? আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা একটা ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ওকে? আর টিটা হচ্ছে তোমার কেলভিন স্কেলে, পরম স্কেলে উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বা PV = nRT। এখানে এই যে মোল সংখ্যাটা = প্রদত্ত ভর বাই আণবিক ভর, এখান থেকে আমরা আণবিক ভর আবার ক্যালকুলেট করে নিতে পারবো কোন একটা আদর্শ গ্যাসের জন্য। অর্থাৎ কোশ্চেনে বলে দিয়েছে কোন একটা আদর্শ গ্যাস, তার চাপ বলে দিয়েছে, তার আয়তন বলে দিয়েছে, তার মোল সংখ্যা বলে দিয়েছে, আর এর মানটা আমাদের মুখস্থ রাখতে হয়, এন্ড টেম্পারেচার বলে দিয়েছে, উষ্ণতা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে মোল সংখ্যাটা বের করে নিতে পারলে প্রদত্ত ভর বাই আণবিক ভর করলে আণবিক ভরও বের করে নিতে পারবো। অর্থাৎ এখান থেকে আণবিক ভর কেমন করে বের হবে? ইকুয়েশনটা কি চলছে? PV = হচ্ছে W বাই মলিকুলার ওয়েট, দ্যাট ইজ ভর বাই আণবিক ভর, যেটা কিনা মোল সংখ্যা ইনটু RT, এটাই বের হলো। n এর জায়গায় W বাই mW লিখলাম, W টা হচ্ছে প্রদত্ত ভর, W হচ্ছে প্রদত্ত ভর, আর mW হচ্ছে আণবিক ভর, মলিকুলার ওয়েট, তাই তো? W হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর হচ্ছে mW মলিকুলার ওয়েট, মোল সংখ্যার জায়গায় সেটাই লিখে দিলাম। তাহলে এখান থেকে মলিকুলার ওয়েট = দাঁড়াচ্ছে WRT বাই PV। এই ফর্মুলাটা ইউজ করলে আমরা এক্সপেরিমেন্টালি, ফর্মুলা জানা নেই যেখানে, ঠিক আছে, কোন একটা মলিকুলের সংকেত জানা নেই, কোন একটা অজানা মলিকুল, অজানা গ্যাস, তার সংকেত কিছুই জানা নেই, তাহলে এই ফর্মুলাগুলো, এই চারটে যে মেথড দেখলাম, মোলার ভলিউম মেথড, র্যাগনল্স মেথড, আদর্শ গ্যাস সমীকরণ আর গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামস ল অফ ডিফিউশন, এগুলো থ্রু দিয়ে আমরা আণবিক ভর, ঠিক আছে, অজানা কম্পাউন্ডের আণবিক ভর আমরা বিভিন্ন রকম ভাবে ক্যালকুলেট করে নিতে পারি। এই ইনফরমেশনগুলো জানা থাকলে বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু থেকে আমরা নিউমেরিক্যালের মতন করে সলভ করে নিতে পারবো। নিউমেরিক্যালে পরে আসবে, আগে ফর্মুলা থ্রু দিয়ে পুরো জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করি, ফর্মুলা থ্রু দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি।
একই রকম ভাবে চলে আসছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে তুল্যাঙ্ক ভর, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। এতক্ষণ আমরা মলিকুলার ওয়েট দেখছিলাম, আণবিক ভর, এখন চলে আসছে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট বের করারও দুরকম উপায় আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার দুরকম উপায় আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার প্রথম উপায় হচ্ছে কি? প্রথম উপায় হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার জন্য ফর্মুলা জানা থাকতে হবে। যদি সংকেত জানা থাকে, সংকেত জানা থাকলে বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করলে ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে যাবে। আচ্ছা, ফর্মুলা জানা নেই, তখন একই রকম ভাবে বিভিন্ন এক্সপেরিমেন্টাল মেথড নিতে হবে। অর্থাৎ অজানা মলিকুল, তাদের জন্য বিভিন্ন এক্সপেরিমেন্টাল মেথডের থ্রু দিয়ে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হবে। যদি ফর্মুলা জানা থাকে তাহলে আমরা ফর্মুলার থ্রু দিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েটটা ক্যালকুলেট করে নিতে পারবো। এখন আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের এই মেথড কটা খুব একটা দেখছি না, এগুলো সবই এক্সপেরিমেন্টাল মেথড। এগুলো আমরা যখন অঙ্ক করব তখন অঙ্কের মাধ্যমে দেখব, কারণ এগুলো এক্সপেরিমেন্টটা অঙ্কের মাধ্যমে বুঝতে সুবিধা হবে, তাই এই পার্টটা দেখছি না। মোটামুটি ভাবে আমরা এখন ফর্মুলা বেসড মেথড, অর্থাৎ কোন একটা কম্পাউন্ড তার ফর্মুলা জানা আছে, তার সংকেত জানা আছে, তখন কেমন করে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হবে সেটা দেখব। এই পার্টটা আপাতত আমরা স্কিপ করছি, অঙ্কের মাধ্যমে এই পার্টটা দেখব। অর্থাৎ কোন একটা অজানা কম্পাউন্ড, অজানা মৌলিক, অজানা যৌগিক পদার্থ, অজানা পদার্থ, অজানা কোন একটা কম্পাউন্ড, সেই অজানা কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে বের করব। অজানা কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার জন্য এই ব্যাপার স্যাপারগুলো ইউজ করতে হবে। অজানা কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার সমস্ত ব্যাপারটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। তুল্যাঙ্ক ভারে বের করার ফর্মুলাগুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখব, পদ্ধতিগুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখব। এখন আমরা সংকেত জানা, জানা কম্পাউন্ড, অজানা নয়, জানা কম্পাউন্ড, সংকেত জানা, সেক্ষেত্রে আমরা কেমন করে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারি বা তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করতে পারি সেইটা আমরা দেখে নিচ্ছি। যেখানে আমাদের সংকেত জানা আছে সেইটা দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, চলো আমরা এমনিতে লিখে নিই। ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। আচ্ছা, তুল্যাঙ্ক ভার, প্রথমে চলে আসছে কোন একটি পরমাণু বা আয়নের তুল্যাঙ্ক ভার। পরমাণু বা আয়নের তুল্যাঙ্ক ভার, সেটা হচ্ছে ওর পারমাণবিক ভর ডিভাইডেড বাই তার যোজ্যতা বা ভ্যালেন্সি, ডিভাইডেড বাই যোজ্যতা বা ভ্যালেন্সি। কোন একটা পরমাণু বা আয়ন, তার তুল্যাঙ্ক ভার হচ্ছে পারমাণবিক ভর বাই যোজ্যতা বা ভ্যালেন্সি। কোন একটা অ্যাসিড, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, ওই অ্যাসিডটার আণবিক ভর মলিকুলার ওয়েট বাই তার বেসিসিটি, দ্যাট ইজ ক্ষারকীয়তা। ক্ষারকীয়তা বা বেসিসিটি, ক্ষারকীয়তা মানে নাম্বার অফ H+ আয়ন। অ্যাসিডের মধ্যে থেকে যতগুলো H+ আয়ন তৈরি হতে পারে সেটাকেই ক্ষারকীয়তা বা বেসিসিটি বলা হয়। অ্যাসিডের মধ্য থেকে যতগুলো H+ আয়ন তৈরি হতে পারে তাকেই ক্ষারকীয়তা বা বেসিসিটি বলা হয়। সো আণবিক ভর বা মলিকুলার ওয়েট বাই বেসিসিটি করলে আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভার পাবো। কোন একটা বেস বা অ্যালকালি, ঠিক আছে, ক্ষার বা ক্ষারক, তার তুল্যাঙ্ক ভার বেস বা অ্যালকালি। একইভাবে আণবিক ভর অফ দ্য বেস ডিভাইডেড বাই অম্লগ্রাহিতা, অম্লগ্রাহিতা। অ্যাসিডের যেরকম ক্ষারকীয়তা হয়, ক্ষারের হয় অম্লগ্রাহিতা, তাই তো। অ্যাসিডিটি যেটা হচ্ছে কি OH- আয়নের সংখ্যা, নাম্বার অফ OH- আয়ন, যতগুলো OH- আয়ন থাকে তাকে আমরা বলে থাকি অম্লগ্রাহিতা। তাহলে অ্যাসিডের, ক্ষারের জন্য হলো আণবিক ভর বাই অ্যাসিডিটি অম্লগ্রাহিতা, অ্যাসিডের জন্য হলো আণবিক ভর বাই বেসিসিটি ক্ষারকীয়তা। ক্ষারকীয়তা মানে হচ্ছে কতগুলো H+ আয়ন তৈরি হতে পারে, অম্লগ্রাহিতা বা অ্যাসিডিটি মানে হচ্ছে কতগুলো OH- আয়ন তৈরি হতে পারে। এন্ড কোন একটা লবণ, তার ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বেরোবো? লবণের জন্য হবে হচ্ছে আণবিক ভর বাই লবণের মধ্যে যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নের মোট ধনাত্মক আধান। লবণের মধ্যে যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নের মোট ধনাত্মক আধান, আণবিক ভর বাই ক্যাটায়নের মোট ধনাত্মক আধান। লবণে তো একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকে, দিয়ে তো তৈরি হয়, তো ক্যাটায়নটার মোট ধনাত্মক আধান, এটা হচ্ছে লবণের তুল্যাঙ্ক ভর। লবণের তুল্যাঙ্ক ভর আমরা একটা করে উদাহরণ দেখে নেব, যেটার মাধ্যমে আমরা সমস্ত এক্সাম্পল কটা দেখে নেব। তো চলো উদাহরণে চলে যাচ্ছি।
প্রথম উদাহরণ আচ্ছা প্রথম উদাহরণ এটার আগে আচ্ছা এটাও দেখে নিচ্ছি আচ্ছা প্রথমে MgCO3 এটা একটা লবণ ঠিক তাহলে লবণের জন্য ফর্মুলা কি আণবিক ভর বাই টোটাল ধনাত্মক আধান আণবিক ভর বের করছি ম্যাগনেসিয়াম হচ্ছে 24 কার্বন হচ্ছে 12 অক্সিজেন হচ্ছে 16 গুণ 3 আণবিক ভর বেরিয়ে যাচ্ছে বাই এখানে ক্যাটায়ন হচ্ছে অবভিয়াসলি Mg2+ তাহলে মোট ধনাত্মক আধান হচ্ছে 2 সো বাই 2 মোট ধনাত্মক আধান এখানে 2 Mg একটাই আছে তার চার্জ হচ্ছে 2+ তাহলে মোট ধনাত্মক আধান 2 সো বাই 2 হয়ে গেল তাহলে কত দাঁড়াচ্ছে এটা 24 + 12 হচ্ছে তোমার 36 24 + 12 36 36 + 48 36 + 48 কত হচ্ছে 84 36 + 48 করলে হচ্ছে 84 তাহলে 84/2 যেটা বেরোবে সেটাই হচ্ছে আনসার সালফিউরিক অ্যাসিড তাহলে এটা লবণের ফর্মুলা ইউজ করেছি আমরা ফর্মুলা জানা ফর্মুলা থেকে আমরা তুল্যাঙ্ক ভার বের করছি সালফিউরিক অ্যাসিড এখানে কোন ফর্মুলা ইউজ করব অ্যাসিডের ফর্মুলা কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড তাহলে এখানেও আণবিক ভর বের করি H2SO4 হাইড্রোজেন হচ্ছে 1 * 2 সালফার হচ্ছে 32 and অক্সিজেন হচ্ছে 16 * 4 ডিভাইডেড বাই ক্ষারকীয়তা বেসিসিটি ক্ষারকীয়তা মানে কতগুলো H+ আয়ন এখান থেকে বের হতে পারে সো H2SO4 থেকে কতগুলো H+ আয়ন বের হতে পারে H2SO4 থেকে অবশ্যই দুটো H+ আয়নই তৈরি হতে পারে আর SO4 2- আয়ন তৈরি হয় H2SO4 থেকে দুটো H+ আয়ন তৈরি হয় আর SO4 2- আয়ন তৈরি হয় তাহলে কি দাঁড়াচ্ছে বাই 2 কারণ দুটো H+ আয়ন তৈরি হতে পারে সো এখানে 98/2 ক্যালসিয়াম ফসফেট এটা কি এটাও হচ্ছে এক ধরনের লবণ অ্যাসিডও নয় বেসও নয় তো কি এটা লবণ তাহলে এর আগে আণবিক ভর বের করে নি ক্যালসিয়াম হচ্ছে 40 তিনটে আছে প্লাস ফসফেট হচ্ছে 31 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইনটু 4টে আছে আর পুরোটা আবার দুটো আছে PO4 আবার হোল 2 আছে সো ক্যালসিয়াম হচ্ছে 40 তিনটে আছে ফসফরাস 31 অক্সিজেন হচ্ছে 16 গুণ 4 পুরোটা আবার দুটো আছে হোল 2 ইনটু 2 হয়েছে বাই টোটাল ক্যাটায়নিক চার্জ ক্যাটায়নটাকে এখানে ক্যাটায়নটা হচ্ছে ক্যালসিয়াম 2+ তাহলে ক্যালসিয়াম 2+ এর চার্জ কত 2 + 2 আর ক্যালসিয়াম 2+ কটা আছে ক্যালসিয়াম 2+ আছে তিনটে ক্যালসিয়াম 2+ তাহলে তিনটে ক্যালসিয়াম 2+ এর মোট চার্জ কত +6 এই তো তাই ডিভাইডেড বাই 6 হবে তাহলে লবণের ফর্মুলা মনে করে দেখো লবণের ফর্মুলা ছিল হচ্ছে আণবিক ভর বাই সমগ্র বা মোট ধনাত্মক আধান মোট ধনাত্মক আধান কত ক্যালসিয়ামের একলার ধনাত্মক আধান তো +2 আর ক্যালসিয়াম তো তিনটে আছে তাহলে মোট ধনাত্মক আধান কিন্তু +6 তাই 6 দিয়ে ডিভাইড হবে তাহলে এটা কত আসছে দেখো এটা আসছে হচ্ছে 40 * 3 120 আর এখানে আসছে হচ্ছে 31 + 64 64 + 31 এ কত হয় 95 95 ইনটু 2 হচ্ছে 190 190 আর 120 যোগ করলে 290 310 সো 310/6 310/6 এটা দাঁড়াচ্ছে ফাইনালি NaOH NaOH এর জন্য কত দাঁড়াচ্ছে বলো তাহলে ক্যালকুলেট করে NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কুইকলি তাহলে ক্যালকুলেট করে আমাকে তাহলে NaOH এর কত হবে বলো NaOH এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে নিচ্ছি NaOH এর মলিকুলার ওয়েট হচ্ছে 23 + 16 + 1 ডিভাইডেড বাই এখানে OH - আয়ন এটা কি এটা ক্ষার তাই তো ক্ষার তাহলে এখানে OH - আয়নের সংখ্যা দেখতে হবে OH - আয়নের সংখ্যাটাই হচ্ছে তোমার অম্লগ্রাহিতা হবে অম্লগ্রাহিতা তো OH- আছে এখানে একটাই সো দ্যাট ইজ 40/1 দ্যাট ইজ 40 কারণ NaOH এ OH- আয়ন হচ্ছে Na+ OH- একটাই OH- আয়নের এখানে প্রেজেন্স আছে তাই তো তাহলে এখান থেকে এইভাবে আমরা ফর্মুলা যদি জানা থাকে কোন একটা কম্পাউন্ডের ফর্মুলা জানা থাকলে বিভিন্ন রকম মানে সংকেত যেটাকে বলে সংকেত জানা থাকলে আমরা এরকম সূত্র বা ফর্মুলাগুলো ইউজ করে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভর ক্যালকুলেট করতে পারি চলে আসছি এর পরের টপিক যেটা সেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে স্থূল সংকেত আর মলিকুলার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল সংকেতটা ঠিক আছে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে স্থূল সংকেত মলিকুলার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল সংকেত সো এম্পিরিক্যাল ফর্মুলা কনসেপ্টটা কি স্থূল সংকেত কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি স্থূল সংকেত এবং আণবিক সংকেত অ্যাকচুয়াল সংকেত স্থূল সংকেত কনসেপ্টটা হচ্ছে যে একটা ড্রাফট
ধরো ছুটিতে, ধরো স্কুলেতে ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। সো অ্যাপ্লিকেশন লিখবার আগে একটা তো রাফ বানাবে না, একটা ড্রাফট বানাবে না, ওই ড্রাফটটাই তো হচ্ছে এখানে স্থূল সংকেত। অর্থাৎ অ্যাকচুয়াল যে মলিকুলার ফর্মুলা সেটা পাওয়ার আগে একটা রাফ বা একটা ড্রাফট ফর্মুলা রেডি করা হচ্ছে। ওই রাফ বা ড্রাফট ফর্মুলাটাকেই বলা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। ওর উপরে কিছু ক্যালকুলেশন করে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়াল আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলাটা। তো এদের মধ্যে কি সম্পর্ক দেখে নেওয়া যাক। দুটো ফর্মুলা আছে, খেয়াল রাখতে হবে। আমরা একটা উদাহরণ নিচ্ছি। উদাহরণ হিসেবে আমরা নিলাম গ্লুকোজ মলিকিউলকে। গ্লুকোজ উদাহরণ নিচ্ছি আমরা গ্লুকোজ মলিকিউলকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজের আমাদের মলিকুলার ফর্মুলা বের করতে হবে। আমাকে বলে দিয়েছে যে গ্লুকোজের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে এবং তাদের রেশিওটা হচ্ছে 1:2:1, এটা বলে দেওয়া আছে। দিস ইজ গিভেন, এটা প্রদত্ত। তাহলে এর উপরে বেস করে গ্লুকোজ মলিকুলের যে স্থূল সংকেতটা পাবো, এম্পিরিক্যাল ফর্মুলাটা পাবো, রাফ ফর্মুলাটা পাবো। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে স্থূল সংকেত বা রাফ যেটা পাচ্ছি, ড্রাফট যেটা পাচ্ছি, ঠিক আছে। শুধু কার্বনের নাম্বার, হাইড্রোজেনের নাম্বার আর অক্সিজেনের নাম্বার তিনটে বলে দেওয়া আছে, তাদের রেশিওটা বলে দেওয়া আছে, অ্যাকচুয়াল ফর্মুলা বলে দেওয়া নেই। অ্যাকচুয়ালি কার্বন গ্লুকোজে একটা নেই, অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্লুকোজে দুটো নেই, অ্যাকচুয়ালি অক্সিজেন গ্লুকোজে একটা নেই, আছে অন্য কিছু, বাট যে রেশিওতে আছে সেই রেশিওটা গিভেন। এই রেশিওর উপর ভিত্তি করে যে আমরা স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা পেলাম সেটা হচ্ছে CH2O। এটা হচ্ছে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত পেলাম CH2O। এবারে কি বলছে, তাহলে মলিকুলার ফর্মুলা কি পাওয়া যাবে? হোল এন করলেই মলিকুলার ফর্মুলা পাওয়া যাবে। তাহলে মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত যেটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা সেটা হবে হচ্ছে CH2O হোল এন। ফর্মুলা তাই বলছে। প্রথম ফর্মুলাটা দেখো, এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার উপরে হোল এন চাপিয়েছি, CH2O হোল এন পাবো হচ্ছে মলিকুলার ফর্মুলা। এখন এন এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য সেকেন্ড ফর্মুলা ফলো করো। এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট ইনটু এন ইজ ইকুয়াল টু আসে মলিকুলার ওয়েট। গ্লুকোজের হয়তো মলিকুলার ওয়েট বা আণবিক ভর 180, এটা বলে দেওয়া আছে, ফর্মুলা জানা নেই, জাস্ট বলে দেওয়া আছে। আণবিক ভর বা মলিকুলার ওয়েট 180, এটাও প্রদত্ত আছে। তাহলে আমরা কি পুট করছি এন এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য? এম্পিরিক্যাল ওয়েট। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে যে এম্পিরিক্যাল ওয়েটটা পাচ্ছি CH2O, এখান থেকে যে এম্পিরিক্যাল স্থূল সংকেতের যে আণবিক ভরটা পাচ্ছি, স্থূল সংকেতটা হচ্ছে CH2O, স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা CH2O, সেখান থেকে যে আণবিক ভরটা পাচ্ছি সেটা হচ্ছে 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16, 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16, এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 30। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট দ্যাট ইজ স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর পেলাম 30। তাহলে 30 ইন্টু এন ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল আণবিক ভর 180। ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। স্থূল সংকেতের আণবিক ভর এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট সেটা হচ্ছে CH2 এর আণবিক ভর 30 ইন্টু এন ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল আণবিক ভর 180, যেটা কিনা প্রদত্ত। তাহলে এখান থেকে এন বেরোলো 6। এন যদি 6 হয় তাহলে এখন সত্যি মলিকুলার ফর্মুলাটা বেরোচ্ছে। মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু কি আমরা জানি? মলিকুলার ফর্মুলা হচ্ছে CH2O হোল এন, তাহলে CH2O হোল 6। এবারে মলিকুলার ফর্মুলাটা তাহলে বেরোচ্ছে C6H12O6। মলিকুলার ফর্মুলা, অ্যাকচুয়াল মলিকুলার ফর্মুলা বেরোলো CH2O হোল এন দ্যাট ইজ হোল 6, দ্যাট ইজ C6H12O6। এই যে পুরো বেরোলো, এই পুরো পার্টটাতে আমাদের প্রদত্ত ছিল এই দুটো ইনফরমেশন, গ্লুকোজের আণবিক ভর আর গ্লুকোজের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের রেশিওটা প্রদত্ত ছিল, বা রেশিওটা প্রদত্ত না থাকলেও বের করে নেওয়া যায়, বিভিন্ন ক্যালকুলেশনসের থ্রু দিয়ে বের করে নেওয়া যায়। ক্যালকুলেশনস পার্ট নিউমেরিক্যালের পার্টে পরে আসবো। সো আপাতত এটা বুঝলাম, নিউমেরিক্যাল বা ক্যালকুলেশন পার্টটাকে যদি ছেড়ে দিই তাহলে গ্লুকোজের আণবিক ভর প্রদত্ত ছিল, আর সেখান থেকে আমরা ক্যালকুলেশনস পার্টের থ্রু দিয়ে এই ব্যাপারটা দেখলাম। এখান থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করলাম, এম্পিরিক্যাল ফর্মুলার আণবিক ভর বের করলাম, 30 বেরোলো। এম্পিরিক্যাল ফর্মুলার উপরে হোল এন করলেই মলিকুলার ফর্মুলা পাওয়া যাবে, তাই 30 ইন্টু এন ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল আণবিক ভর এন বের করলাম এবং হোল এন করে দিয়ে আমরা অ্যাকচুয়াল আণবিক ফর্মুলা, যেটা অ্যাকচুয়াল যে মলিকুলার ফর্মুলা, সেটাতে এসে পৌঁছলাম। এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলার উপরে বেশ কিছু অঙ্ক আছে, অঙ্কতে পরে আসছি। কনসেপ্টগুলো একে দেখে নিচ্ছি, টোটাল সমস্ত কনসেপ্টগুলো দেখে নিচ্ছি। পরের যে কনসেপ্টে আসছি সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি বা স্টয়চিওমিতি।
স্টয়চিওমেট্রি বা স্টয়চিওমেট্রি এটা কি বলছে? মোল কনসেপ্টের এটা একটা হিউজ অ্যাপ্লিকেশন। মোল কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক যে ক্যালকুলেশনগুলো করি, কেমিক্যাল ক্যালকুলেশনস, অঙ্ক শুধু নয়, মানে এক্সামের রেসপেক্টে দেখতে গেলে অঙ্ক, বাট এক্সামের রেসপেক্ট যদি না দেখি, নর্মালি যদি দেখি, তাহলে আমরা কেমিক্যাল এই যে মোল কনসেপ্ট এর উপরে বেস করে আমরা কেমিক্যাল ক্যালকুলেশনস করতে পারি, রাসায়নিক গণনা যাকে বলে। সো রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস যেটা আমরা করতে পারি, সেটা যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে তৈরি তাকে বলা হচ্ছে স্টয়চিওমেট্রিক বা স্টয়চিওমিতি। জিনিসটা কি প্রথমে আমরা দেখে নেওয়া যাক। হেবার্স পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হয়। হেবার্স পদ্ধতি এই পদ্ধতিতে ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। নাইট্রোজেন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের রিঅ্যাকশন করানো হয় কিছু স্পেসিফিক কন্ডিশন থেকে। কন্ডিশনগুলো এখানে লেখা নেই, কন্ডিশনগুলো আলাদা করে লিখে দিচ্ছি। শর্ত থাকে কিছু রিঅ্যাকশনের, এমনি এমনি হয় না। শর্ত নাম্বার 1 হচ্ছে উচ্চ তাপমাত্রা 550 ডিগ্রি সেন্টিগ্রেড, উচ্চ চাপ 200 অ্যাটমসফিয়ার এবং আয়রন চূর্ণ অনুঘটক, সঙ্গে কখনো কখনো মলেবডিনামও থাকে, প্রমোটার। আয়রন চূর্ণ আর মলেবডিনাম এরা অনুঘটক বা প্রমোটারে কাজ করে। তাহলে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, আয়রন চূর্ণ অনুঘটক এবং তার সঙ্গে মলেবডিনাম থাকে কখনো কখনো প্রমোটার হিসাবে। এই সমস্ত জিনিসপত্র দিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করানো হয় ইন্ডাস্ট্রিতে এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। প্রথম তো ইকুয়েশনটা ব্যালেন্স নয়, তো স্টয়চিওমেট্রি অ্যাপ্লাই করতে গেলে প্রথমে ইকুয়েশনকে ব্যালেন্স করতে হবে। তো চলো ব্যালেন্স করে ফেলি। বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া হয়, এন্ড এটা হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্স করতে গিয়ে যে নাম্বারগুলোকে আমরা নিয়ে এলাম, ওই নাম্বারগুলোকে কি বলে? স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট। স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট, এই যে নাম্বারগুলোকে আমরা নিয়ে এলাম, এই নাম্বারগুলোকে বলে, এই 1 3 2, এই নাম্বারগুলোকে বলে স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট বলে 1 3 2, এই নাম্বারগুলোকে স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট বলে, যেটা কিন্তু আমাদের ব্যালেন্সড ইকুয়েশনে যে নাম্বারগুলো পেয়েছি। এই স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্টগুলো অ্যাকচুয়ালি কি মিন করে? এই স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্টগুলো অ্যাকচুয়ালি মোল নাম্বারকে মিন করে। আর একবার মোল পেয়ে যাওয়া মানে মোলের 3টে ডাইমেনশন নিয়েও কাজ করতে পারবো। স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্টগুলো ব্যালেন্স করতে গিয়ে যে নাম্বারগুলো এলো স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্ট, তাদেরকে বলে মোল নাম্বার। আর একবার মোল পেয়ে যাওয়া মানে আমরা ব্যালেন্সড ইকুয়েশন নিয়ে আরামসে কাজ করতে পারবো, মোল কনসেপ্ট নিয়ে আরামসে কাজ করতে পারবো। তাহলে মোল নাম্বার, 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করলে 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। মোল নাম্বার এটাই বলছে, কারণ স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্টগুলো মোলের কথাই বলে। এবারে মোলের 3টে ডাইমেনশনে চলে আসছি। তাহলে মোলের প্রথম ডাইমেনশন হচ্ছে ভর বা মাস। 1 মোল নাইট্রোজেন মাস কত হবে? আণবিক ভর যত অত গ্রাম। রিঅ্যাক্ট করছে 3 মোল হাইড্রোজেনের সঙ্গে, মানে মাস কত হবে? 1 মোলের মাস ইন্টু 3, আর 1 মোলের মাস হচ্ছে আণবিক ভর যত অত গ্রাম, দ্যাট ইজ 2 গ্রাম। তাই 3 মোলের মাস হবে 6 গ্রাম। আবার এখানে 2 মোল, তাহলে 2 ইন্টু অ্যামোনিয়ার আণবিক ভর। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। আণবিক ভর 17, তাই 17 গ্রাম, আর 2 মোলের জন্য সেটা হয়ে যাচ্ছে 34 গ্রাম। তাহলে এই স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট থেকে আমি পুরো তাদের ভরের হিসেব পেয়ে গেলাম যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। মানেই হচ্ছে যে 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করছে। কারেক্ট? যদি এখান থেকে আমরা ভলিউম ডাইমেনশনে আসি, এসটিপি তে ভলিউম, 1 মোলের ভলিউম আমরা জানি 22.4 লিটার, মানে 22.4 লিটার নাইট্রোজেন রিঅ্যাক্ট করছে কার সঙ্গে? 3 মোল হাইড্রোজেনের সঙ্গে, মানে 3 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের সঙ্গে রিঅ্যাকশনটা হচ্ছে, তৈরি হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, মানে 2 ইন্টু 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে আমরা মাসের হিসাবও পেয়ে গেলাম, ভলিউমের হিসাবও পেয়ে গেলাম। যদি আমরা নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ মলিকুলের হিসেবে আসি,
যে কতগুলো করে পার্টিকেল, 1 মোল নাইট্রোজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন অণু, তার সঙ্গে 3 মোল হাইড্রোজেন মানে 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু, হাইড্রোজেন অণু, এদের মধ্যে রিয়াকশন হচ্ছে যে 2 মোল অ্যামোনিয়া মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামোনিয়া অণু তৈরি হচ্ছে। যদি অণুর রেসপেক্টে, অণু সংখ্যার রেসপেক্টে আসি, তাহলে আমরা তিনটে রেসপেক্টে এলেই আমরা দেখতে পাচ্ছি মোল কনসেপ্টের যে তিনটে ডাইমেনশন ছিল, আমরা শুধু স্টয়চিওমেট্রিক কনস্ট্যান্টস বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস এদের থেকে আমরা মোল এবং মোলের তিনটে ডাইমেনশন সম্পর্কে পুরো ক্যালকুলেশনটা হিসাবটা পেয়ে গেলাম। যে 1 মোল 3 মোল 2 মোল, 1 মোলের সঙ্গে 3 মোল রিঅ্যাক্ট করে 2 মোল তৈরি করেছে, মানে 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 6 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট করে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। আচ্ছা, তাহলে কোনো বিক্রিয়ায় 17 গ্রাম অ্যামোনিয়া যদি পেতে হয়, তাহলে এটা 3 গ্রাম হয়ে যাবে, এটা 14 গ্রাম হয়ে যাবে। অর্ধেক পেতে গেলে এখানেও অর্ধেক লাগবে, এখানেও অর্ধেক লাগবে। আচ্ছা, ভলিউম বলছে 22.4 লিটারের সঙ্গে 3 ইন্টু 22.4 লিটার রিঅ্যাক্ট করলে 2 ইন্টু 22.4 লিটার তৈরি হয়। তাহলে শুধু 22.4 লিটার অ্যামোনিয়া যদি তৈরি করতে হয়, শুধু 22.4 লিটার অ্যামোনিয়া যদি তৈরি করতে হয়, তাহলে এটাকেও 3/2 করে দাও, এটাকেও হাফ করে দাও, ওখানেও হাফ করছে যখন, তার মানে আমরা রিলেশন করতে পারলাম। এটা শুধু মাস বা আয়তনের মধ্যে, ভলিউমের মধ্যে রিলেশন নয়, মাস আর ভলিউমের মধ্যেও রিলেশন করতে পারলাম। মানে 22.4 লিটার যদি অ্যামোনিয়া তৈরি করতে হয়, তাহলে অবশ্যই মাসও হাফ হয়ে যাবে, 14 গ্রাম লাগবে। যদি 28 গ্রাম অ্যামোনিয়া নিই, 28 গ্রাম নাইট্রোজেন নিই, তাহলে সেখান থেকেও 2 ইন্টু 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি হবে। যদি 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে হয়, তার জন্য 3 ইন্টু 21.4 লিটার হাইড্রোজেন লাগবে। যদি আমার কাছে 6 গ্রাম হাইড্রোজেন থাকে, 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কমপ্লিট রিঅ্যাকশন করার জন্য 22.4 লিটারই অ্যামোনিয়া নাইট্রোজেন লাগবে। যদি আমার কাছে এর হাফ 11.2 লিটার নাইট্রোজেন থাকে, এর হাফ 11.2 লিটার নাইট্রোজেন থাকে, তার সঙ্গে কমপ্লিট রিঅ্যাকশন করার জন্য 3 গ্রাম হাইড্রোজেন লাগবে। আর ওই 3 গ্রামের সঙ্গে রিঅ্যাকশন হলে অ্যামোনিয়া তৈরি হবে 17 গ্রাম। মানে ক্লিয়ার এখানে খুব ব্যাপারটা, শুধু ঐকিক নিয়মের মাধ্যমে মাসের ক্যালকুলেশন, ভলিউমের ক্যালকুলেশন, মাস আর ভলিউমের ইন্টার ক্যালকুলেশন সবটাই করতে পারছি এই মোল কনসেপ্টটার মাধ্যমে। আর মোল কনসেপ্টটা আসছে ব্যালেন্সড ইকুয়েশনসে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস গুলো থেকে। এটাই হচ্ছে স্টয়চিওমেট্রি, অর্থাৎ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস থেকে মোল পাচ্ছি, আর মোলের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করতে পারছি। যদি এরকম কেউ বলছে যে তোমাকে বানাতে হবে হচ্ছে 11.2 লিটার অ্যামোনিয়া, তার জন্য কত গ্রাম নাইট্রোজেন লাগবে? সো ক্লিয়ারলি 11.2 লিটার 2 ইন্টু 22.4 লিটার অ্যামোনিয়া বানানোর জন্য 28 গ্রাম নাইট্রোজেন লাগে। তাহলে 11.2 লিটার অ্যামোনিয়া বানানোর জন্য কতটা নাইট্রোজেন লাগবে ঐকিক নিয়ম করে বের করে নিতে পারবো। তাই মাসের মধ্যে, ভলিউমের মধ্যে এবং মাস আর ভলিউমের মধ্যে ইন্টার ক্যালকুলেশন সবটাই করা পসিবল হচ্ছে থ্রু দিস স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস। এটাকে আমরা বলছি স্টয়চিওমেট্রি। নিউমেরিক্যালে আসবো পরে, আপাতত আমরা থিওরিটিক্যাল কনসেপ্টস গুলো সবটা বুঝে নেওয়ার চেষ্টা করছি। চলে আসছি একদম লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টারে, থিওরিটিক্যালি ফর্মুলা ওয়াইজ লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। এখানে অনেকগুলো কনসেন্ট্রেশন ইউনিটস সম্পর্কে জানবো। কেমিস্ট্রি ল্যাবরেটরির একটা মেন ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে সলিউশন নিয়ে রিঅ্যাকশন করা হয়, আর সলিউশনগুলোর কনসেন্ট্রেশন বিভিন্ন এককের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, যেরকম গ্রাম পার লিটার, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, পিপিএম, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি, মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ, এরকম বিভিন্ন রকমের একক ইউজ করা হয়, যে এককগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের সলিউশনের গাঢ়ত্ব প্রকাশ করা হয়। কেন সলিউশন সবসময়? কারণ রিঅ্যাকশন তখনই ভালো হয় যখন রিঅ্যাক্ট্যান্টগুলোকে সলিউশনে নিয়ে আসা হয়। তাই রিঅ্যাক্ট্যান্টগুলোকে সলিউশনে এনেই রিঅ্যাকশনটা ইউজুয়ালি করানো হয়। যে কোনো রিঅ্যাকশন ইউজুয়ালি এইভাবেই করা হয়। সলিড অবস্থায় খুব একটা রিঅ্যাকশন হয় না, কারণ সলিড অবস্থায় মলিকুলগুলো একে অপরের সঙ্গে খুব একটা ভালোভাবে মিশতে পারে না। তাই সলিউশনে এনে তারপরেই রিঅ্যাকশন করানো হয়। তাই সলিউশনের গাঢ়ত্বকে এক্সপ্রেস করার জন্য বিভিন্ন যে গাঢ়ত্ব প্রকাশের মাত্রাগুলো আছে, এককগুলো আছে, সেই কনসেন্ট্রেশন ইউনিটগুলো সম্পর্কে এখন আমরা ধারণা নিতে চলেছি। কনসেন্ট্রেশন ইউনিটস, কি কি কনসেন্ট্রেশন ইউনিটস আছে চলো আমরা দেখে নিই। কনসেন্ট্রেশন ইউনিটস এক একটা করে দেখে নিচ্ছি।
প্রথমে হচ্ছে মাস পার্সেন্টেজ, ভর শতাংশ। মানে হচ্ছে যেহেতু সলিউশন একটা দ্রাব থাকবে, একটা দ্রাবক থাকবে, দ্যাট ইজ দ্রাবের ভর বাই দ্রবণের টোটাল ভর, মানে দ্রাবক দুজনের মিলে দ্রবণের মোট ভর ইন্টু 100। দ্রাবের ভর বাই দ্রবণের মোট ভর ইন্টু 100, এটা হচ্ছে দ্রাবের মাস পার্সেন্টেজ। ভলিউম পার্সেন্টেজ একইভাবে কোন একটি উপাদানের আয়তন, আচ্ছা এটা দ্রাব না করে এটা উপাদান করে দিচ্ছে, ঠিক আছে, দ্রাবও হতে পারে দ্রাবকও হতে পারে, যে কোনো একজনের জন্যই হতে পারে, তাই উপাদান করে দিচ্ছি। কোন একটি উপাদানের ভর বাই দ্রবণের মোট ভর। ভলিউম পার্সেন্টেজ হবে কোন একটি উপাদানের আয়তন বাই দ্রবণের মোট আয়তন। ইন্টু 100, ঠিক আছে। কোন একটি উপাদানের ভর বাই দ্রবণের মোট ভর ইন্টু 100, মাস পার্সেন্টেজ বা ভর শতাংশ। কোন একটি উপাদানের আয়তন বাই দ্রবণের মোট আয়তন ইন্টু 100 হচ্ছে ভলিউম পার্সেন্টেজ বা আয়তন শতাংশ। নেক্সট হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন। ppm, পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে ইন্টু 100 না হয় ইন্টু 10⁶, 1 মিলিয়ন। দ্যাট ইজ উপাদানের ভর বাই দ্রবণের টোটাল ভর ইন্টু 100 না করে ইন্টু 1 মিলিয়ন 10⁶, তখন তাকে বলা হয় 1 মিলিয়নের মধ্যে কত, 10⁶ এর মধ্যে কত, দ্যাট ইজ ppm। 1 ppm এর এটা ছাড়াও আরো দুটো ফর্মুলা আছে। 1 ppm ইজ ইকুয়াল টু 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, আবার 1 ppm ইজ ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। এই দুটো আলাদা ফর্মুলা আছে 1 ppm এর। 1 মাইক্রোগ্রাম পার গ্রাম বা 1 মিলিগ্রাম পার লিটার, যেখানে 1 মাইক্রোগ্রাম ইজ ইকুয়াল টু 10⁻⁻6 গ্রাম। 1 মাইক্রোগ্রাম হচ্ছে 10⁻⁻6 গ্রাম। ওকে, চলো পরেরটা দেখে নি। মোলারিটি, সলিউটের মোল, মোলস অফ সলিউট, সলিউট মানে দ্রাব, বাই আয়তন সলিউশনের, ভলিউম অফ সলিউশন, লিটার ইউনিটে সলিউশনের আয়তন। সলিউটের মোল বাই লিটার ইউনিটে সলিউশনের আয়তন, সলিউটের মোল বাই লিটার ইউনিটে সলিউশনের আয়তন। যেখানে মোল কেমন করে বেরোয়, প্রদত্ত ভর বাই আণবিক ভর, মলিকুলার ওয়েট। মোল বেরোনোর ফর্মুলা আমরা এটা জানি, মোলারিটি। তারপরে হচ্ছে নরমালিটি, এটা কি, এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম তুল্যাঙ্ক অফ সলিউট, গ্রাম তুল্যাঙ্ক, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট বাই ডিনোমিনেটর একই রকম, ভলিউম অফ সলিউশন, দ্রবণের ভলিউম লিটার ইউনিটে। কোয়েশ্চেন হচ্ছে এখন গ্রাম ইকুইভ্যালেন্ট কেমন করে বেরোবে, গ্রাম তুল্যাঙ্ক কেমন করে বেরোবে। গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে প্রদত্ত ভর বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। আর তুল্যাঙ্ক ভার বের করার অলরেডি ফর্মুলা আমরা দেখেছি একটু আগে। তাহলে নরমালিটি বের করতে গেলে গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক, দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক বাই সলিউশনের ভলিউম। গ্রাম তুল্যাঙ্ক বেরোবে হচ্ছে সলিউট বা দ্রাবের ভর, প্রদত্ত ভর বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কিছুই না, তুল্যাঙ্ক ভার। আর তুল্যাঙ্ক ভার বের করার ফর্মুলা একটু আগে আমরা দেখলাম। তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার করলে গ্রাম তুল্যাঙ্ক বেরোবে, গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোবে। আর সেই গ্রাম ইকুইভ্যালেন্টকে এখানে বসিয়ে দিয়ে তারপরে যদি আমরা নিচে সলিউশনের ভলিউম লিখে দিই আয়তনে, তাহলে সেটাই বেরোবে নরমালিটি। মোলালিটি, মোলালিটি moles of solute
দ্রাবের মোল বের করার ফর্মুলা আমরা জানি, বাই দ্রাবকের ভর, সলভেন্ট দ্রাবক তার ভর কেজি ইউনিটে। একটু আলাদা হয়ে গেল, মোলারিটিতে ছিল হচ্ছে সলিউটের মোল বাই সলিউশনের ভলিউম লিটার ইউনিটে, এটা হয়ে গেল সলিউটের মোল বাই সলভেন্টের ভর, সলভেন্টের মাস কেজি ইউনিটে। যেহেতু এখানে মোল আর মাস আছে, এটা উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতার উপরে ডিপেন্ড করবে না। কেন? কারণ মোল উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতা বাড়লে কমলে তার মোলের চেঞ্জ হয়ে যায় না। আবার মাস ও উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতা বাড়লে বা কমলে মাস মোল কারোরই কোনো চেঞ্জ হয় না। তাই মোলারিটি উষ্ণতা নিরপেক্ষ। নর্মালিটি, মোলারিটি এরা উষ্ণতার উপর ডিপেন্ড করে, কারণ ভলিউম আছে। দেখো হরে বা ডিনোমিনেটরে ভলিউম আছে, তো ভলিউম থাকলে উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট থাকবে, ভলিউম ফ্যাক্টর না থাকলে উষ্ণতা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফর্মালিটি। ফর্মালিটি হচ্ছে আর কিছুই না, এখানে যেরকম মোল লিখেছি ওটাকে এখন আমরা মোলের জায়গায় মোলটাই হচ্ছে এটা হচ্ছে এক ধরনের মোলারিটি। ফর্মালিটি হচ্ছে এক ধরনের মোলারিটি কাদের জন্য? আয়নিক কম্পাউন্ডগুলোর জন্য, আয়নীয় যৌগগুলোর জন্য। আয়নীয় যৌগ যেরকম NaCl, NaCl এর জন্য মোলারিটি ওয়ার্ডটা ইউজ না করে ফর্মালিটি ওয়ার্ডটা ইউজ করা হয়। ঠিক আছে, মোলারিটি না ইউজ করে ফর্মালিটি ইউজ করা, অর্থাৎ আয়নীয় যৌগের জন্য মোলারিটি ক্যালকুলেট করব, মোল বাই ভলিউম অফ সলিউশনই করব, বাট বলবো ওটাকে মোলারিটি না, বলবো ওটাকে ফর্মালিটি। মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন, এটা কি? ধরলাম কোন একটা সলিউশনে এ আর বি দুজনে মিলে সলিউশন তৈরি করেছে, একজন দ্রাব অন্যজন দ্রাবক, দুজনে মিলে দ্রবণ তৈরি করেছে। এর মোল ধরলাম Na, বি এর মোল ধরলাম Nb, এর মোল Na, বি এর মোল Nb। তাহলে এ এর মোল ভগ্নাংশ কাই এ হবে হচ্ছে এর মোল বাই টোটাল মোল, বি এর মোল ভগ্নাংশ কাই বি, বি এর মোল বাই টোটাল মোল। দুজনের মোল ভগ্নাংশের সমষ্টি কাই এ প্লাস কাই বি, মোল ভগ্নাংশের সমষ্টি, মোল ভগ্নাংশ হচ্ছে কাই, সমষ্টি হচ্ছে এর মোল ভগ্নাংশ Na বাই Na প্লাস Nb, বি এর মোল ভগ্নাংশ Nb বাই Na প্লাস Nb। যোগ করে দিলে সবসময় 1 আসে, দুজনের মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1ই আসবে। তাহলে এই হয়ে গেল আমাদের বিভিন্ন রকমের একক, গাঢ়ত্ব প্রকাশ করার বিভিন্ন রকমের একক। চলে আসছি আমরা এবার দুটো তিনটে ইকুয়েশনে, যে ইকুয়েশনগুলো আমাদের বিভিন্ন সময় লাগবে নিউমেরিক্যাল সলভ করতে। প্রথম ইকুয়েশনটা N1V1 is equal to N2V2, N হচ্ছে নরমালিটি, V হচ্ছে ভলিউম। তাহলে কোনো একটা দ্রবণের প্রথমে ছিল হচ্ছে N1 নরমালিটি, ভলিউম V1, পরে হয়েছে N2 নরমালিটি, ভলিউম V2, তারা হচ্ছে এই রিলেশনটা হোল্ড করবে। মানে একটা দ্রবণ ধরো অ্যাসিড আছে, একটা অ্যাসিডের হয়তো নরমালিটি হচ্ছে N1, ভলিউম হচ্ছে V1, বেসটার নরমালিটি হচ্ছে N2, ভলিউম হচ্ছে V2, তাহলে তাদের মধ্যে এই রিলেশনটা থাকবে, এই ইকুয়েশনটা থাকবে। তাই একজনের যদি নরমালিটি ভলিউম জেনে যাওয়া যায়, অন্যজনের যদি ভলিউম জানা থাকে, তাহলে অন্যজনের নরমালিটি N2 ক্যালকুলেট করে নেওয়া যাবে ফ্রম দিস ইকুয়েশন। এটা কখন কখন প্রযোজ্য? ধরো ডাইলিউট করা হয়েছে, কোন একটা নিউমেরিক্যাল আলো ক্লিয়ার হয়ে যাবে, ধরো ডাইলিউট করা হয়েছে, ঠিক আছে, লঘু করা হয়েছে, তাহলে গাঢ় দ্রবণের নরমালিটি আর ভলিউম জানি, লঘু দ্রবণটার ভলিউম জানি, তাহলে লঘু দ্রবণটার নরমালিটি বা গাঢ়ত্ব বের করে নিতে পারবো। ধরো অ্যাসিড বেস টাইট্রেশন করা হয়েছে, তাহলে অ্যাসিডের নরমালিটি বা ভলিউম জানি, বেস যেটা আছে তার হয়তো ভলিউম জানি, তাহলে বেসটারও নরমালিটি বা গাঢ়ত্ব কত হচ্ছে বের করে নিতে পারবো। সেই ইকুয়েশনটা থ্রু দিয়ে আমরা এটা বের করে নিতে পারবো, এটাকে বলে নরমালিটি ইকুয়েশন। নরমালিটি ইকুয়েশন একই রকম ভাবে আছে মোলারিটি ইকুয়েশন, M1V1 equal to M2V2, যেটা নরমালিটি থ্রু দিয়ে দেখলাম,
ওটাই মোলারিটি। এখন মোলারিটি ইকুয়েশন, যেটা আমরা এখন নরমালিটির মতন দেখলাম, ওই একই জিনিস মোলারিটির জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ ডাইলিউট করতে বা টাইট্রেশন হচ্ছে অ্যাসিড বেস, ঠিক আছে, অ্যাসিড বেসের নিউট্রালাইজেশন হচ্ছে, টাইট্রেশন হচ্ছে, প্রশমন বিক্রিয়া হচ্ছে, সেই সমস্ত সিচুয়েশনে ইকুয়েশনগুলো অ্যাপ্লিকেবল। একজনের হয়তো জানা আছে নরমালিটি বা ভলিউম, নরমালিটি ভলিউম জানা আছে, অন্যজনের ভলিউম জানা আছে, নরমালিটি বেরিয়ে যাবে। একজনের হয়তো মোলারিটি আর ভলিউম জানা আছে, অন্যজনের ভলিউম জানা আছে, মোলারিটি বেরিয়ে যাবে। অনেক সময় কোয়েশ্চেনে আসে দুজনকে মিক্স করা হয়েছে, দুটো সলিউশন আছে, তাদেরকে মিক্স করা হয়েছে। যদি তাদেরকে মিক্স করা হয়, দুজনকে মিক্স করা হয়েছে, একটা সলিউশনের মোলারিটি M1, তার ভলিউম V1 নেওয়া হয়েছিল। অন্য সলিউশনের মোলারিটি গাঢ়ত্ব M2, তার ভলিউম V2 নেওয়া হয়েছিল। তাহলে মিক্স করার পরে যে সলিউশনটা পাওয়া গেল তার গাঢ়ত্ব কত হবে? তার গাঢ়ত্ব যদি M3 হয় তাহলে এই ফর্মুলাটা থাকবে তাদের মাঝখানে। একটা সলিউশন নেওয়া হয়েছে, তার গাঢ়ত্ব M1, তার ভলিউম নেওয়া হয়েছে V1, তাকে মেশানো হয়েছে অন্য সলিউশনের সঙ্গে। দ্বিতীয় সলিউশনটার গাঢ়ত্ব মোলারিটি হচ্ছে M2, দ্বিতীয় সলিউশনটার গাঢ়ত্ব বা মোলারিটি হচ্ছে M2 এবং ভলিউম হচ্ছে V2। তাহলে মেশানোর পরে যে নতুন সলিউশন তৈরি হলো তার গাঢ়ত্ব কত হবে? তার গাঢ়ত্ব যদি M3 হয় আর V1 প্লাস V2 হচ্ছে টোটাল এর কতটা ঢেলেছি ওর কতটা ঢেলেছি, তাহলে M1 V1 প্লাস M2 V2 ইজ ইকুয়াল টু M3 ইন্টু V1 প্লাস V2, যেখানে V1 প্লাস V2 হচ্ছে নতুন সলিউশনের টোটাল ভলিউম। M1 গাঢ়ত্বের সলিউশনের V1 ml নিয়েছি, M2 গাঢ়ত্বের সলিউশনের V2 ml নিয়েছি, মিশিয়ে দিয়ে ফাইনাল সলিউশনের গাঢ়ত্ব বের করতে চাইছি। তাই ফাইনাল সলিউশনের গাঢ়ত্ব যদি M3 মোলারিটি হয় তাহলে M3 ইন্টু টোটাল ভলিউম, মেশানোর পরে টোটাল ভলিউম V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু হবে M1 V1 প্লাস M2 V2। তাহলে এই রিলেশনগুলোর মাধ্যমে বিভিন্ন রকম নিউমেরিক্যাল সলভ করা পসিবল। তাই রিলেশনগুলো জানা রইল যে কনসেন্ট্রেশন একক গাঢ়ত্বের ইউনিটগুলো যদি তোমার জানা থাকে, তার সঙ্গে নিউমেরিক্যালের ফর্মুলাগুলো যদি জানা থাকে, তাহলে নিউমেরিক্যাল সলভ করতে পারবে। এই চ্যাপ্টারে মোটামুটিভাবে এই কনসেপ্টসগুলোই আছে। এরপরে এই চ্যাপ্টার উপরে বেশ কিছু নিউমেরিক্যাল আনবো। নিউমেরিক্যালের থ্রু দিয়ে সমস্ত যা যা কিছু থিওরি কনসেপ্ট আমরা দেখলাম, যত রকমের থিওরি কনসেপ্ট এতক্ষণ আমরা স্টাডি করলাম, 3টে ভিডিওতে আমরা টোটাল থিওরি পার্টটা স্টাডি করেছি। এর পরের ভিডিওর মাধ্যমে এই থিওরিগুলোর উপর বেস করে কেমন করে অঙ্ক করতে হয়, অঙ্কটাই শিখবো। কারণ এই থিওরিগুলো ভালো করে পড়ে ফেলো, ভিডিও থেকে বই থেকে সব জায়গা থেকে ভালো করে পড়ে গেল, অঙ্কটাই এখানে ইম্পর্টেন্ট, এখানে অঙ্কটাই আসবে। তাই থিওরি পার্টটা ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো, থিওরি পার্টটা পড়ে বুঝে নাও, মূল কনসেপ্ট কি জিনিস ভালো করে মেমোরাইজ করে ফেলো। এটার উপর বেস করে আমাদের অঙ্ক করতে হবে। অঙ্ক নিয়ে ফিরে আসছি তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। অঙ্ক নিয়ে দেখা হচ্ছে। তাই অঙ্কের ক্লাসে আসার আগে কিন্তু তোমাকে ভালো করে থিওরি রেডি করে আসতে হবে। থিওরি ছাড়া তুমি অঙ্কের ক্লাসে এলে কিচ্ছুটি হবে না, কোনো কিচ্ছুটি হবে না, একটাও কিছু পারবে না, মাথার উপর দিয়ে যাবে। তাই অঙ্কের ক্লাসে আসবার আগে তোমাকে থিওরি প্রপারলি রেডি করে আসতে হবে। সো থিওরি রেডি করো, থিওরিতে একদম ভালো করে ফর্মুলা থেকে শুরু করে সবকিছু বই থেকে এবং ক্লাস সবটা মিলিয়ে মিশিয়ে প্রপারলি থিওরিকে রেডি করে ফেলো। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো অ্যাজ ইউজুয়াল সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস।